বিবর লিখেছেন সমরেশ বসু। অধ্যায় 4। যা ভাবা গিয়েছিল ঠিক তাই। মিস্টার চ্যাটার্জি গেটের ওপর দাঁড়িয়ে কোটের হাতা টেনে ঘড়ি দেখছেন। গোঁফদাড়ি কামানো তেলতেলে মুখখানি গম্ভীর, যে কারণে আমার দিকে ফিরে তাকাতে ইচ্ছা করল না বোধ হয়। নিচু দৃষ্টি গাড়ির চাকার দিকে। ওখানেই যাবে তুমি, যেন আপাতত চাকার দিকে তাকিয়েই দেরির কারণটা অনুমান করার চেষ্টা করছেন। অথচ দিব্যি রোদে দাঁড়িয়েছিলেন, পায়ের কাছে শুকনো পাতা অনেক ছড়ানো। নিশ্চয়ই দু একবার পায়চারি করতে গিয়ে মচমচ শব্দ হয়েছে। বেশ তো মেজাজ আসার কথা, কিন্তু তা বুড়ো খোকনটির ভালো লাগবার কথা নয়। খালি তৃতীয় পক্ষ আর কোথা থেকে কত উপরি টাকা পাওয়া যায় তার চিন্তা। আমি বললাম, গুড মর্নিং স্যার। মর্নিং। না তাকিয়েই জবাব দিলেন চ্যাটার্জি, যেন আমি কোনো অপরাধ করে এসেছি, যেন আমার মুখের দিকে তাকালেই সতীত্ব নাশ হয়ে যাবে। আমি ড্রাইভারের দিকে সরে গেলাম। সেটাই নিয়ম, সুপিরিয়রকে ভালো জায়গাটা ছেড়ে দিতে হবে। সম্বন্ধী। যদিও বৃষ্টি বাদলার সময় বা গ্রীষ্মকালে গায়ের রোদ বৃষ্টি পড়তে পারে, তখন সুপিরিয়র ড্রাইভারের পাশেই চলে যান। সেটাও ওই একই নিয়মে, যেই নিয়মে বিশ্বব্রহ্মাণ্ড চলছে। এবং অনেক দিনই লক্ষ্য করেছি, আসলে উনি চান আমি যেন পেছনের সিটে বসি, যাতে বুড়ো সামনের দিকে বেশ হাত পা খেলিয়ে বসতে পারেন। কিন্তু সেই গুড়ে বালি, তা আমি কোনো দিনই বসি না। জানি ওর উপায় নেই, আমাকে বলেন পেছনে গিয়ে বসতে। এ কথা বললে সে যে কথা থাকবে না, আর না থাকার দরুন যে অবস্থাটা হবে সেটার মুখোমুখি বুড়ো দাঁড়াতে চান না বলেই বলেন না। গাড়িটা বেরিয়ে যাবার আগেই আমি একবার বাড়ির দিকে তাকিয়ে নিলাম, যদি চ্যাটার্জির তৃতীয় পক্ষটিকে দেখা যায়। কিন্তু কোথায়? একটা কাকপক্ষীয় দরজায় জানালায় নেই, কোনো দিনই দেখতে পাইনি। কিন্তু আমার ধারণা আমিই দেখতে পাই না, ভেতর থেকে নিশ্চয়ই আমাকে দেখেছে। সেই সব ফাঁকফোকর হয়তো আমার জানা নেই। গাড়ি চলেছে এবার কলকাতার, কি বলে, হা মুখে, যেখানে সব কিছু খাওয়া হয় এবং গোটা দশেক পাকস্থলীতে তা গিয়ে পড়ে। হজম বা বদহজম যাই হোক, সেটা পরে টের পাওয়া যায়। পেপার দেখেছেন নাকি? চ্যাটার্জি সামনের দিকে তাকিয়ে বললেন। আর আমার প্রথমেই চোখের সামনে ভেসে উঠল পেপারের প্রথম পাতায় নিতার উপুড় হয়ে শুয়ে থাকা একটি ছবি। আমিও না তাকিয়ে বললাম, না। কেন, বিশেষ কোনো খবর আছে নাকি স্যার? চ্যাটার্জি সামনের দিকে তাকিয়ে রইলেন, যেন আমার কথাটা বুড়ো খচ্চরটার কানেই যায়নি, কিংবা উনি যেন গাড়িটা চালাচ্ছেন। এমনিভাবে একটা ভাব করে গাড়িটা যখন পরপর দুটো লরিকে ওভারটেক করে গেল, তখন অনেকটা নিশ্চিন্ত হয়ে হাতের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিলেন, যেন বলবার কষ্টটা উনি আর করতে পারছেন না, বা আমার সঙ্গে অত কথা বলবার ইচ্ছা ওর নেই, তাতে মান যেতে পারে। বললেন, দেখুন। প্রথম পাতাটাই আগে খুলে দেখলাম, এবং প্রথম ছবিটাই। এটা ঠিকই একটা মেয়ের, আর শুয়েই আছে, কিন্তু নাচের একটা বিশেষ ভঙ্গিতে, যেন শুয়ে আছে। পিঠটাও খোলাই, বুকের একটা পাশও প্রায় দেখা যাচ্ছে, বেশ টপকা। উরুর অনেকখানি খোলা, তবে একটা পা প্রায় ঘাড়ের কাছে উঠেছে। মুখে হাসি, নিচে ইংরেজিতে লেখা আছে, শীতের নতুন আগন্তুক। এই পাখির জন্ম স্পেনে, মা অস্ট্রেলিয়ান, বাপ ইটালিয়ান। পাখি নাচ শিখেছে প্যারিসে, জয় করেছে ইউরোপ ও আমেরিকা। নাম মিস মারিয়া গ্রেহাম। তিনি এবার আপনাদের অভিনন্দন জানাচ্ছেন। ওর বিশ্বাস কলকাতাবাসীকে ও খুশি করতে পারবে। তা পারবে, কতটা গা দেখাতে পারবে তার উপর নির্ভর করছে। যদি পুরোটা পারে মনে মনে, তাহলে ইয়াহু, তাহলে বিশ্বাস রাখাই উচিত। এবং কতটা শরীর দোলাতে পারবে, যার অর্থ সবাই যাতে ওখান থেকেই কোনো মেয়ে মানুষের কাছে ছুটতে পারে। 5 পাতায় দেখুন, চ্যাটার্জি আবার বললেন। বুড়ো লক্ষ্য পড়েছে আমি মিস মারিয়াকেই দেখছি, এবং পাতা উল্টালাম। 5 পাতায় দেখলাম ছবি আছে, তবে ফিতে কাটার ছবি, যা দেখবার কোনো দরকারই নেই, তাও পুরুষ। কিন্তু কই, নিতার ছবি বা খবর কোথাও তো দেখছি না। একপাশে একটা লোকের ছবি, সে কী সব বলেছে তারই ফিরিস্তি, যাতে আমার কোনো মাথা ব্যথাই নেই। এবং আর যা থাকে, পাক বর্ডার, চাল ডাল, সর্ষের তেল, বুঝলেন কিছু? কোন খবরটার কথা বলছেন তাই বুঝলাম না, অতএব কি বোঝার কথা বলছেন জানি না। তাই আমি চ্যাটার্জির মুখের দিকে তাকালাম, আর খচ্চর বুড়ো সেই বাইরের দিকে চোখ রেখেই কথা বলছেন। আমি বললাম, কোন সংবাদটা ঠিক বুঝতে পারছি না। কেন, ওই তো ও পাশে ছবি দিয়েছে, হরলাল ভট্টাচার্য, দেশপ্রেমিক। কিভাবে দেশের ইন্ডাস্ট্রি বাড়ানো যাবে হাতে কলমে কাজ করে তিনি দেখাচ্ছেন। ইতিমধ্যেই একটা ছোটোখাটো যন্ত্রপাতির কারখানা তৈরির ব্যাপারে উনি অনেকখানি এগিয়ে গিয়েছেন। 8 বিঘা জমির উপরে কারখানার বিল্ডিং তৈরি হতে চলেছে, চ্যাটার্জি বলে চলেছেন, আর আমিও তখন কাগজে দেখে চলেছি। একপাশে যে ছবিটা রয়েছে, কী সব ফিরিস্তি দিয়েছে বলে আমি মনে করেছিলাম, সেটাই আসল খবরটা। যে কারণে তখন একবার আমার মনে হয়েছিল লোকটার মুখটা আমার চেনা চেনা লাগছে, তবু মনোযোগ দেওয়ার কোনো কারণ ছিল না। রোজ
একই মুখ খবরের কাগজে দেখা যায়। চেনা চেনা মনে হওয়াটা আশ্চর্যের কিছুই নয়, কিন্তু এই লোকটা একটা ঘোড়েল মাল বিশেষ। আমি খুবই ভালো চিনি একে। এর সঙ্গে মাসখানেক আগে আমাকে দেখা করতে হয়েছিল একটা ইনভেস্টিগেশনের জন্য, এবং এই চোরের শিরোমণিটি এই হরলাল ভট্টাচার্য ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা আমাদের ইন্ডাস্ট্রির বিভাগ থেকে খেয়ে, লোন যার নাম, ধার করা যাকে বলে, শালা কার ঝাড়ে কে বাঁশ কাটে, সেটা খেয়ে বসে আছে। কারণ সে একটা মস্ত বড় কারখানা করবে, তার জন্য তার টাকা দরকার, এবং বড় কর্তারা অনেকেই তার চেনা। সে নাকি একজন দেশপ্রেমিক, শুধু তাই নয়, আবার লাঞ্ছিত। অতএব তাকে বিশ্বাস করা হয়েছিল, লোন অনুমোদন করা হয়েছিল, কয়েক লক্ষ টাকা পেয়েছে, আরও পাবে। যদিও 2-1 বছরের মধ্যে মালটি বোধহয় কেবল মাল নিয়েই থেকেছে, কোনো কাজই করেনি। অথচ কাগজপত্রের নথিপত্র যাকে বলে, ম্যাপ, প্ল্যান, সব কিছুতে ঠিক আছে। আমার উপরেই আমার অফিসের কর্তৃপক্ষ ভার দিয়েছিল ব্যাপারটা জানবার জন্য, লোকটার সঙ্গে দেখা করে সব বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। কতখানি খাঁটি কাজ হয়েছে নাকি সবই ভুয়া। টাকাটা গাড়িতে, বাড়িতে, মদে, মাগিতেই গেল। ওই জাতীয় সব ব্যাপারেই যে টাকাটা গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ ব্যক্তিটি খুব মারাত্মক। যথার্থ স্থানে 3 বিঘে জমি ছাড়া কিছুই হয়নি। এসব আবার আমাদেরই দেখতে হয়, জানতে হয়, তদন্ত করতে যেতে হয়। অনেকটা চোরের সাক্ষী গাট কাটার মতো, কে যে কাকে ধরে এসব বাবা ভাগাভাগি করে নিয়ে নিই, কী দরকার ঝামেলার। তদন্ত করে রিপোর্ট করতে হয়, শাস্তির ব্যবস্থা করতে হয়। যদিও মূল কারণ হলো ইন্ডাস্ট্রিতে উৎসাহ দেওয়া, ইন্ডাস্ট্রি তৈরি করা, আর এমন জায়গায় তৈরি করা যেখানে মেলা কলোনি টলোনি আছে, ছোকরারা সব বেকার বসে আছে, ছুরিদের পেছনে লাগছে আর দলাদলি মারামারি করছে, তাদের যাতে সব কারখানায় কাজকর্ম দিয়ে দুটো খাইয়ে পুড়িয়ে ঠান্ডা করে রাখা যায়। কারণ পেটে ভাত না থাকলেই যৌবন জল তরঙ্গ যেন বেশি করে বান ডেকে ওঠে। অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি আর একদিকে বেকার নাশ। যদিও বেকার নাশন করা ঠিক আমাদের সরাসরি দেখতে হয় না, তবু ওটা একটা মস্ত বড় কথা। যদি কর্তৃপক্ষ বোঝে হ্যাঁ এই লোকটিকে টাকা দিয়ে সাহায্য করলে একটা কাজ হবে, তাহলে তাকে তার কাজের যাকে বলে ব্যাপ্তি, তাই বুঝে টাকা দেওয়া হয়। অনুমোদনটা অবশ্যই অনেক ওপরের কর্তাদের ব্যাপার, আমার মতামত বা পরামর্শও চাওয়া হয়। আমি তো এখনও বালক, যাদের পরামর্শ চাওয়া হয় তারা সব ঘাঘি বয়স্ক লোক। আমার মতামতের তেমন কোনো দামই দেওয়া হয় না, কারণ অনুমোদনের পরে যাকে বলে সর্বাঙ্গীন কুশল আমাদেরই দেখতে হয়। যে কারণে এইসব পার্টি আমাদেরকে হাতে রাখতে চায়। আর এইসব ধারের টাকায় এমন মাধুর্য, হাতে পেলেই সব রাজা। যেন যাক, একটা রাহাজানি বেশ তালের মাথাতেই করা গেছে, এবার দেখা যাক কদ্দূর কী করা যায়। এখন তো রুপট হোক, তা হোক। এবার আমরা পেছনে লাগলাম। কই কি হচ্ছে মশাই, এই বলে গোফে তা দিতে দিতে, বেড়ালের গোফ তা দেবার উদ্দেশ্য সবাই জানে, অনেকটা যাকে বলে ইঁদুরের পেছনে পেছনে ঘোরা। কই কি হচ্ছে মশাই, এই চললো খালি। আর পার্টি বেগতিক দেখে হাতে কিছু গুজে দেয়, যাতে কোনো রিপোর্ট না হয়। ওদিকে একটা মিছিমিছি খেলনা সাজাবার চেষ্টা হতে থাকে, কিন্তু কই কি হচ্ছে মশাই থামছে না। আবার কিছু গুছতে হয়, আর তাড়াতাড়ি খেলনা কিভাবে ভেঙে যায়, অর্থাৎ আপ্রাণ চেষ্টা করেও লোকটা যেন কিছুতেই তার কাজে কৃতকার্য হতে পারল না। বেচারি অবশ্য কিছু ভুল ত্রুটিও করে ফেলেছে, খানিকটা অনভিজ্ঞতার দরুন বেজায় লস দিয়ে এখন একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছে। এমনিভাবে সমস্ত ব্যাপারটা যাকে বলে উদ্ঘাটিত হয়। তেমন ফেরে পড়লে মামলা, মোকদ্দমা, শাস্তি সবই হয়ে যেতে পারে। সবই নির্ভর করে লোকটা নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারলো কি না। প্রমাণ একটা চাই, ছেলে খেলা নয়। প্রমাণ না পারলেও মূর্খ, যাও মরগে। আমরা তো আর ধোয়া তুলসী পাতা হয়ে আছি, ঠাকুরের পায়ে নয় গাছে। বাঁচাবার চেষ্টা চরিত্র যে করি না তা নয়, বেগতিক দেখলে তাও পুছিয়ে তারপর ভাজা মাছটি ধরে কেবল নাড়াচাড়া, উল্টাতেও পারি না মায়েরি। আমরা কি করব, কী বা করার আছে, যা করার তাই করি। অবশ্য অনেকে একগুয়ে মালও দেখেছি, একটা কিছু সার্থক দাঁড় না করিয়ে ছাড়ে না। তাদের আবার আমি বুঝতে পারি না কী ধাতু দিয়ে গড়া। যদিও জানি এই ধরনের মাল আরও মারাত্মক, কারণ বুঝতে পেরেছে একবার যদি কিছু একটা দাঁড় করাতে পারি তাহলে অনেক দূর যাওয়া যাবে, অনেক উঁচুতে ওঠা যাবে। তারপর যত খুশি রেলা করো, কেউ বলবার নেই। তখন সেও সেখানে, রুবি দত্ত যাদেরকে হাতে রাখতে চায়। তার মানে এই লোকটা জানে ওপরে উঠবার মোয়ের কোথায় কোথায় পা রাখতে হবে, কোথায় পা দিলে পড়ে যেতে হবে না। যাকে বলে টাকা খালি খাবে না, টাকা তৈরিও করবে, এবং টাকা যে তৈরি করতে পারবে তার কাছে সবাই ঢিট। জগৎ বশ। এক মালকে জানি তাকে 8 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সে এখন 5 কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে। একটা কারখানার জমির জন্যই নাকি সে 3টে লোককে খুন করিয়েছিল। শালা পায়ে পড়তে ইচ্ছে করে মাইরি।
নিজের এক সৎ ভাইকে ভিখিরি করে দিয়েছিল, অনেকটা আমার বাবার মতো। জগদীন্দ্রনাথ তার ভাইয়ের মানে আমার কাকাদের পয়সা কিছু মেরেছিলেন, তবে ভিখিরি করতে পারেননি। উনি অবশ্য বলেন সব বাজে কথা, পিতৃসম্পত্তি সবাই সমান ভাগ করে নিয়েছি। বোধহয় তার কিছু টাকা ছিল এবং নিজের মেয়েকে পরের হাতে তুলে দিয়েছিল। পরের হাতে তুলে দেবার মানে অবশ্য আমি বুঝি না, কারো না কারোর হাতে সে নিজে তুলে দিতই। এক্ষেত্রে হয়তো বাপের কথা অনুযায়ী অন্যান্যদের হাতে তুলে দিয়েছিল। তা সে বিয়ে করলেও তাই দিত। এখন লাভ হয়েছে এই, সে এখন যার হাতে খুশি নিজেকে তুলে দিতে পারে, দিয়েও থাকে। সেটা সে বিয়ে হলে পারত না, মনে মনেই রাখতে হতো। এখন বরং তার আর সেই সব ভয় নেই। সে সম্পত্তি ভোগ করছে, গাড়ি চেপে বন্ধুবান্ধবী নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। জানে বাপ তাকে কিছুই বলবে না, বলতে পারবেও না। হয়তো 5 কোটির আরও কোনো রহস্য মেয়ের জানা আছে, বাপের হাত পা বাঁধা, একমাত্র খুন করে ফেলতে পারে। তারই বা দরকার কি? যা হচ্ছে হোক না, টাকা থাকলে আবার দুর্নাম কিসের? আগেকার লোকদের নাকি আবার টাকা পয়সা থাকলে যেরকম মান মর্যাদা হতো, তাতে তাদের বাড়ির মেয়েরা বাইরে কিছু করে বেড়ালে ইজ্জত যেত। যাই হোক, এরকম লোকও দেখা গিয়েছে যে সত্যি কিছু একটা দাঁড় করিয়েছে, 10 লক্ষকে 5 কোটিতে তুলেছে। এখন এই যে হরলাল ভট্টাচার্য নামের লোকটি, যে একটা দুধে মাল, এ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই নিয়েছে। এখন যেটা পরিষ্কারই বোঝা যাচ্ছে, কিছুই করেনি। আর এর বিষয়ে তদন্ত করার জন্য আমাকেই পাঠানো হয়েছিল। লোকটা তো কলকাতাতেই বসে আছে। কই কী হচ্ছে মশাই বলে যতই খোঁজাচ্ছিলাম, ততই যেরকম তড়পাচ্ছিল তাতে প্রায় বিশ্বাসই করে নিয়েছিলাম বোধহয় আর একটা 5 কোটির খেলা দেখাবে। কিন্তু গাড়িটা অফিস পাড়ায় ঢুকলো, মানুষের ভিড় বাড়ছে, কিন্তু তার কোনো উদ্যোগ আয়োজন দেখছিলাম না। সবই প্রায় কাগজপত্রেই চলছিল, যত রকমের ব্যয় ও লেনদেন, তার কোনো যাকে বলে প্রত্যক্ষ বা বাস্তব কিছুই দেখা যাচ্ছিল না। একেবারে ওপরের কর্তাদের টনক না নড়লেও বিভাগীয় কর্তাদের অর্থাৎ অফিসারদের এবং ডিরেক্টরদের টনক না নড়ে উপায় ছিল না। কেননা পরে তারা বেকায়দায় পড়ে যাবে। তুমি তোমার কাজে গাফিলতি করেছো কেন, কেন তুমি নিয়ম অনুযায়ী কদ্দূর কী হচ্ছে রেগুলার ইনভেস্টিগেট করা, রিপোর্ট দেওয়া ইত্যাদি করনি, তাকে এই বলে দায়ী করা হবে এবং তার মাথায় শাস্তিও নেমে আসবে। অতএব চুপ করে বসে থাকার উপায় ছিল না। শুধু যে কাজের দায়িত্বই তা নয়, ওসব দায়িত্ব টাইত্ব থোড়াই কেয়ার করি। যা দেখব, যা বুঝবো তাই রিপোর্ট করা, অ্যাকশন নেওয়া, চালিয়ে তো যাবই। আরও বসে থাকার উপায় ছিল না। লোকটা কোনো রকমেই উপরহস্ত করছিল না, অর্থাৎ মালকড়িও ছাড়ছিল না কিছু। ওর যা হওয়ার তা তো হবেই, আমরা ফাঁকে পড়ি কেন, এই হলো আমাদের কথা। অতএব কি হচ্ছে মশাই আর নয়, কদ্দূর কি করেছেন একটু দেখান, এই নিয়মেই চলতে হচ্ছিল। এবং দেখা যাচ্ছিল বেশ ডাঁটের সঙ্গেই প্রায় হুটআউট করে দিচ্ছিল। আমার তো মনে হতো ও আমাকে প্রায় একটা কুকুরের বাচ্চার মতো দেখত। কাগজপত্র দেখাতো যেন দয়া করে দেখাচ্ছে, এবং কতক্ষণে ওর ওখান থেকে চলে আসবো তাই ভাবত। শালুক চিনেছে। যাই হোক, তারপর হিসাবপত্রের ফিরিস্তি দিয়ে কলকাতা থেকে প্রায় 40 মাইল দূরে একেবারে স্পটে যাকে বলে অভিযান চালালাম। এবং সেখানে গিয়ে লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, ওখানে অনেক লোকই একটা কারখানা হওয়ার আশায় অনেক দিন ধরে হাপিত্তেশ করে রয়েছে। এমনকি অনেকে ওখানকার কারখানায় কাজ পাবে এই সিদ্ধান্ত হওয়ায় অন্য জায়গায় তাদেরকে কাজেই নেওয়া হয়নি। কারণ তারা যখনই বলেছে তারা অমুক জায়গা থেকে এসেছে, তখনই তাদের জানিয়ে দেওয়া হয়েছে লোকাল ফ্যাক্টরিতেই তো তাদের কাজে নিতে হবে, সে জবেই হোক। উল্লুক ওখানকার লোকেরাই আমাকে দেখালো 3 বিঘের মতো জায়গা কেনা হয়েছে, যেখানে মিনিমাম 8 বিঘের কথা, অর্থাৎ টাকা পেলে 8 বিঘে কিনবে তাই কথা ছিল। কিছু করোগেটেড টিন, একটা টালির ছোট ঘর, 1000-5 ইট এক জায়গায় থাক দেওয়া, যাতে অন্তত 2টো বর্ষায় গিয়েছে, এত শ্যাওলা পড়েছে। ব্যাস, লোকটা নিজের টাকার হিসেব তো অনেক দূরের কথা, আমাদের কয়েক লক্ষ টাকার মধ্যে 10,000 টাকার মালও সেখানে ছিল না। আরও জানা গিয়েছিল ওখানে জমির মূল্য কম, 700-800 টাকা বিঘে, যেটা কম করে হলেও 3-4 হাজার টাকা করে দেখানো হয়েছে। যাই হোক, আমি তো সমস্ত রিপোর্ট ঠিক করে আমার চিফের পরামর্শে আরেকবার লোকটার সঙ্গে দেখা করতে গেলাম। কিন্তু তাই বা কোথায়? নিশ্চয়ই সেটা কোনো ফ্যামিলি কোয়ার্টার না। গতগুলো গা ঢিসঢিসে ছুরি এদিক ওদিকে ঘুরছিল মাঠ ঘেঁষা বড় বাড়িটায়, যেটাকে বাগান বাড়ি বললেই বোধহয় ঠিক হয়। জানা গিয়েছে ব্যাপারটা ঠিক তাই। মহাশয় একটা হারেম নিয়েই আছেন ওখানে, তাও আবার কী সব আশ্রম টাশ্রমের নাম দেওয়া আছে। কারণ ছুরিগুলোর ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল খাটের গন্ধ আর ঢলাঢলির ছাপ ওদের গায়ে। যাই হোক, ওতে আমার পিতৃদেবের আপাতত কিছুই যায় আসে না। কিন্তু মহাশয়ের দেখা যখন পেলাম এবং তদন্তের মোটামুটি ফলটা যখন দুঃখের সঙ্গে, ইট ইজ রিগ্রেট টু।
তুলে ধরলাম, তখনও দেখি আমাকে তাড়া করে আসে। সত্যি বলতে কি, লোকটাকে তখন আমার সাহসী, যাকে বলে বাহাদুরের বাচ্চা বলে মনে হয়েছিল। ফিরে এসে তখনই আমার চিফকে, প্রথম শ্রেণীর অফিসার একজন, তাকে সবই বললাম। তারপর সবাই, অর্থাৎ যেসব অফিসাররা এই কেসটার সঙ্গে জড়িত ছিলেন, তারা সবাই স্থির করলেন ডিটেল রিপোর্টটা আমি সাবমিট করে দেব খোদ কর্তার কাছে, এবং লোকটার ব্যবহার ও অসততার আমি লিখেছি একটা রিয়েল, সৎ ও নিষ্পাপ একজন অফিসার। ওহো, বিষয় সব জানিয়ে তার শাস্তির জন্য মতামত জানাবো। স্থির করা মাত্রই আমি তাই করলাম। তদন্তকারী অফিসার হিসেবে লোকটা যে টাকা নিয়ে প্রায় ছিনিমিনি খেলেছে, কেন রে খচ্চর, আমাদের কিছু ছাড়লেই পারতিস। কারণ বছর খানেকের উপর টাকা ব্যয়ের কোনো হিসেবই দেখাতে পারছে না, এবং ভারপ্রাপ্ত অফিসারের সাথে দুর্ব্যবহার, তাকে অকারণ নাজেহাল করা, সমস্ত বিষয়ে যাকে বলে নিখুঁত করে লিখে বিরাট এক রিপোর্ট সইসাবুত করে, এবং রিপোর্টটা যে পেশ করেছি সেজন্য আর সুপিরিয়রের মতামত নিয়েছি এটা জানাবার জন্য নিয়ম মতো তাদের সই করিয়ে খোদ কর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছি মানে মাসখানেক আগে দিয়েছিলাম। আজ দেখছি হঠাৎ লোকটা কোথায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, দেশে দেশে শিল্প গড়তে হবে, দেশকে স্বয়ংসম্পূর্ণ, তার মানে আরও কয়েক লক্ষ টাকা বোধহয় চায়, দেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে ইত্যাদি। ইতিমধ্যে গাড়িটা অফিস বিল্ডিংয়ের সীমানার মধ্যে ঢুকলো। আমি কাগজটা ভাঁজ করে চ্যাটার্জির হাতে তুলে দিলাম। গাড়ি দাঁড়ালো। নেমে গিয়ে দুজনেই লিফটে উঠলাম। লিফটে চ্যাটার্জি জিজ্ঞেস করলো, কীরকম বুঝলেন ব্যাপারটা? দড়িবাজ বেটা। চ্যাটার্জি চোখ যেই সেই সামনের দিকে, যেন আমার ভাদ্যর বউ, তাকালেই চিত্তির। লিফট থামলো। বেরিয়ে গিয়ে ডিপার্টমেন্টের করিডোরে গিয়ে দুজনই এগিয়ে চললাম, এবং অফিসের কেরানিকুল যে কেউ কেউ দেখেছে সে বিষয়ে আমি সচেতন। শালা এলো, ঘণ্টা কুমার রূপ দেখাতে এলো। মারবো শালা একদিন লেঙ্গি শালাকে। এইসব কথাবার্তা, যাকে বলে মুখরোচক আলোচনা যে হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এবং চ্যাটার্জি সম্পর্কে নিশ্চয়ই শালা বুড়ো আজ একেবারে এলিয়ে পড়েছে রে, ছুরির রপট আমসত্ত্ব হয়ে গেছে, এই রকমের কথাবার্তা। হয়তো এইসবই যাকে বলে অধস্থান কর্মচারীদের বিক্ষোভের রকম ফের, এটাই চলছে। চ্যাটার্জি তার চেম্বারে ঢোকবার আগে সেই না তাকিয়েই বললেন, ধড়িবাজ তো বটেই, কিন্তু মতলবটা? আমি বলে উঠলাম, রিপোর্টের ফলটা বোধহয় ফলেছে, তাই কোনো একটা ওয়ে আউট খুঁজছে। চ্যাটার্জি আমার দিকে তাকালেন, আর লোকটার চোখ এত বিচ্ছিরি সাদা, ঠিক মনে হলো ধবধবে সাদা কৃমির মতো। যেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমার গায়ের মধ্যে একটা কীরকম, যদিও তার মধ্যে কোনো তীক্ষ্ণতা নেই, অথচ যেন কি একটা আছে, যে কারণে আমি চুপ করলাম। চ্যাটার্জি নিজের ঘরে ঢুকে গেলেন, একটা শব্দ করে গেলেন, ইডিয়েট। এই বলতে বলতে আমি আমার চেম্বারের দিকে এগিয়ে গেলাম, এবং সত্যি আমার আবার নিতার কথা মনে পড়ল, আর কনুয়ের কাছে হাত চলে গেল। যেতেই আমি যে প্রায় যেন নিতার নরম গলাটা অনুভব করলাম। চেম্বারে ঢুকতে যাবার আগেই বেয়ার আমাকে সেলাম করলো, রোজই করে। আর রোজই একবার ঘাড়টা যেভাবে কোয়ার্টার ইঞ্চি না নাড়ালেই নয়, তাই নাড়িয়ে চেম্বারে ঢুকলাম। টেবিলে ঢাকা দেওয়া জল আগেই খেলাম, খেয়েই ল্যাবরেটরিতে প্রায় মিনিট খানেক। বেরিয়েই এক কাপ কফির অর্ডার করলাম। তারপর না, ফোন বেজে উঠল। শালা তুলে নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যালো, স্পিকিং। ও গুড মর্নিং স্যার, ব্লাডি চিফ। ইয়েস স্যার, জাস্ট নাও। কী হলো, ডাকে কেন? ও ইমিডিয়েটলি স্যার। কি হতে পারে? চিফ মানে মিস্টার বাগচি, আমাদের সকলের মাথার উপরে, যাকে বলে একটা কাঁচা খেকো দেবতা। অফিসে আসতে না আসতেই ডাকছে কেন? লালবাজারের কেউ এখানে এসে বসে আছে নাকি? কিছু প্রমাণপত্র হাতে পেয়ে গিয়েছে নাকি? এখান থেকে একবারে শ্রীঘরে যে নিয়ে যাবে? চট করে ল্যাবরেটরিতে ঢুকে আয়না একবার নিজেকে দেখে নিলাম। ঠোঁট চেপে ভ্রু কুচকে দেখলাম, একবার চোখ মারলাম, তারপর চালাও পানসি, দেখা যাক কি হয়। বেরিয়েই চিফের দরজা ঠেলে তবু একবার বললাম, মে আই? ও ইয়েস, কাম, সিট ডাউন প্লিজ। যাক, লোকটা একলা, ঘরে আর কেউ নেই। এখন একমাত্র ওকে যদি লালবাজার থেকে কিছু জিজ্ঞাসাবাদ করে থাকে সেটা আলাদা, কিন্তু চিফ যে সেটা নিয়ে অকারণ দেরি করছেন সেটা যেন আমার কাছে ধরা পড়ে যাচ্ছে। যার থেকে মানে হয় যা বলতে চান সেটা বলতে কোথাও আটকাচ্ছে, যার জন্য মনে হচ্ছে গুরুতর কিছু বলে ফেললেই তো হয়। বাবা, এত ভ্যানতারা কিসের? আমার তো সাফ জবাব আছেই। ও হ্যাঁ, কথাটা হচ্ছে হরলাল ভট্টাচার্যের কেসটা একটু অসুবিধায় ফেলেছে। ও, এতক্ষণে বোঝা গেল চ্যাটার্জি কেন বারে বারেই বলেছিলেন কিছু বুঝলেন। কিন্তু কি অসুবিধায় ফেলেছে সেটা না জানলে কিছুই বলতে পারছি না, কারণ আমাদেরকে কি অসুবিধায় পড়তে হতে পারে আমি এখনো ঠিক আন্দাজ করতে পারছি না। যদ্দূর মনে আছে, হরলাল ভট্টাচার্যের ব্যাপারটা ঠিকমতো ব্যবস্থা করতে পারলে আমার এফিসিয়েন্সির জন্য একটা কিছু জাম্প হতে পারে, অর্থাৎ চাকুরিতে উন্নতি হতে পারে, এই রকম কথাবার্তা আমার সুপিরিয়র বলেছিলেন। কিন্তু চিফের মুখটা তো দেখছি বাংলা 5-এর মতো দেখাচ্ছে।
যেন মোটেই স্বস্তি নেই, সুখ নেই, খুব বেকায়দায় পড়ে গিয়েছেন। জানি না শরীরের কোনো অংশে ফোড়া হয়েছে কিনা। বললাম, অসুবিধে মানে আমার দিক থেকে কোনো রকম? চিফ যেন জিজ্ঞাসা করছেন। আমাকে আবার জিজ্ঞেস করার কি মানে আছে? লোকটা ন্যাকা নাকি? এমন একটা শব্দ করে বললেন, না মানে তোমার রিপোর্টটা যেটা তুমি হরলাল ভট্টাচার্যের নামে করেছো অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর, সেটা উইথড্র করতে হবে। উইথড্র? হ্যাঁ, ফাইলটা খোদ কর্তার সই হয়ে বেরিয়ে এসেছে, তুমি জানো না? যেই জন্য তিনি এখন হাত কামড়াচ্ছেন। হাত কামড়াচ্ছেন? হ্যাঁ, কারণ এই দপ্তরে গতকালই ওটা প্রচার করা হয়ে গেছে। শুধু তাই নয়, দুর্নীতি বিরোধী সংঘের কাছেও তার কপি চলে গেছে। সে তো আমি জানি, মানে আমরা সবাই জানি, কিন্তু ভুল জানি। ভুল জানি? হ্যাঁ, ভুল মানে ভুল, বুঝলে না? আমি তোমাকে ঠিক কি বলবো। লোকটা আমার কাছে প্রায় একটা খচ্চর হয়ে উঠেছে। সেটা তো বরাবরই, এখন অনেকটা অমায়িক খচ্চর হয়ে উঠেছে, যার কোনো মতলব বোঝা কঠিন। অর্থাৎ নিশ্চয়ই বেকায়দার কিছু একটা ঘটেছে, যেটা ঠিক লোকটার, যাকে বলে এই অত্যন্ত শান্ত ভাব, নিচু হয়ে যাওয়া গলার স্বরের সাথে মিলছে না। তার থেকে অনেক কঠিন, খারাপ, ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে, অথচ সেটাকে চেষ্টা করা হচ্ছে যেন তেমন কিছুই না প্রমাণ করা। কেসটা দপ্তরে প্রচার করা হয়েছে, সেটা সবাই জানে। দুর্নীতি বিরোধী সংঘের কাছে, অর্থাৎ কার দুর্নীতি কে সামলায়, ক্ষমতাবান হলে কোনো নীতিই তাকে ছুতে পারে না, তাদের কাছেই কেসটা গিয়েছে, সেটাও সবাই জানে। কিন্তু খোদ কর্তা আঙ্গুল কামড়াচ্ছেন। সর্বনাশ! আর দেখতে হবে না, একটা দারুণ কিছু ঘটেছে নিশ্চয়। এবং গোটা ব্যাপারটা ভুল। তার মানে কি? যেন ভাবটা হচ্ছে হাত থেকে তীর, আর তীর আর এখন কোথায়? হয়তো হাত থেকে বুলেট ছুঁড়ে দেওয়া হয়েছে এবং সেটা ভুল হয়েছে। চিফ হঠাৎ জিজ্ঞেস করলেন, কাল রাত্রি 10টা নাগাদ কোথায় ছিলে? এই মেরেছে। আবার এই কথা জিজ্ঞেস করছে কেন? নিশ্চয়ই এই ভুলের সঙ্গে গতকাল রাতের কোনো যোগাযোগ নেই? ফেরেববাজি হচ্ছে নাকি আমার সঙ্গে? একটু আড্ডা দিতে গেছিলাম। বাড়িতে কেউ তোমাকে কিছু বলেনি? বাড়িতে? লোকটা যেন সাবলাইম খচ্চর হয়ে উঠেছে। মনে হচ্ছে কি বলতে চায়। আবার বাড়ির কথা কেন? নিশ্চয়ই কাল রাত্রের কথা বাড়ির কেউ জানে না। এবং এই মুহূর্তে বাড়ির সকলের মুখমণ্ডলটি আমি একবার মনে করার চেষ্টা করলাম, খুঁজে দেখতে চাইলাম। মুখমণ্ডলটিতে এমন কোনো ভাব ছিল যে সবাই কিছু একটা জানে আমার সম্পর্কে, কিছু একটা বলতে চায় অথচ বলতে পারছে না। কিন্তু না, সেরকম কিছু তো আমার মনে পড়ছে না। বললাম, কই না তো। আমি তোমাকে বাড়িতে কাল রাত্রে ফোন করেছিলাম। ও তাই নাকি? এক্সট্রিমলি। কিন্তু না পাওয়াতে আজ সকালের অপেক্ষাতেই ছিলাম। আজ সকালে পেপারে দেখেছো নিশ্চয়? হ্যাঁ, হরলাল ভট্টাচার্যের ইন্ডাস্ট্রির উপর লেকচার। হ্যাঁ, খুব জ্ঞানী লোক, বুঝলে। হি ইজ এ ট্যালেন্টেড ম্যান, জিনিয়াস, আ প্যাট্রিয়ট, আ সাফারার। চিফের গলায় বোধহয় ভিজেই গেল নাকি, কথা আটকে গেল। অথচ যাকে বলে আমি একটা নিকৃষ্ট শুয়োর বলেই জানি, মানে যাকে বলে পরিচয় পেয়েছি। এবং আমার সঙ্গে সকলেই, এমনকি এই সাবলাইম খচ্চর ব্যক্তিটিও একমত ছিল। সে হঠাৎ এইসব কথা আমাকে বলছে কেন? নিশ্চয়ই আমার সঙ্গে ইয়ার্কি করছে না যে একটা চোরকে ট্যালেন্টেড, একটা শয়তানকে জিনিয়াস। অবশ্য আমিও একটা রাম উল্লুক নিশ্চয়ই। তা নইলে চোরকে শয়তান, ট্যালেন্টেড, জিনিয়াস বলা যাবে না, এইসব ভাবছি কেন? কত রামগাড়ুলি তো ওইসব কি বলে বিশেষণে ভূষিত হচ্ছে, তা কি আর দেখতে পাচ্ছি না? চিফ আবার মুখ খুলল। এখন কথা হচ্ছে হরলাল বাবু সম্পর্কে আমাদের রিপোর্টটা, মানে তোমার ইনভেস্টিগেশনের রিপোর্টটা, যাকে বলে ভুল হয়েছে। হি ইজ এ গ্রেট ম্যান। বাস্টার্ড আমার উক্তি। তার সম্পর্কে আরেকটু কিন, মানে কনশাস, অর্থাৎ অ্যালার্ট হওয়া উচিত ছিল, মানে আমাদের সকলেরই উচিত ছিল। প্রচার করা না হয়ে গেলে ওটা তো তখনই চেপে দেওয়া যেত, কোনো ঝামেলাই ছিল না। এখন আরেকটা রিপোর্ট লিখে, মানে ফার্দার ইনভেস্টিগেশনে তুমি যেন আসল খবরটা জানলে, এভাবেই হরলাল বাবুর উপর থেকে চার্জগুলো তুলে নিতে হবে, মানে উইথড্র যাকে বলে। আমার কথাটা, টেলিফোন বেজে উঠল। চিফ ধরলেন। ইয়েস, স্পিকিং। ইয়েস, দ্যাটস অল রাইট। হি উইল সি ইউ ইমিডিয়েটলি। রিসিভারটা রেখে তিনি ভ্রু কুচকে আমার দিকে তাকালেন। তোমার চেম্বারে কে একজন জরুরি কারণে দেখা করার জন্য বসে আছে। ওটা সেরেই তুমি আবার আমার এখানে চলে এসো। কীভাবে উইথড্র করা যায় সেটা আলোচনা করা যাবে। আই লাইক টু হেল্প ইউ। মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমি কথা বলেছি, মিস্টার ঘোষকেও ডাকছি। আমি উঠলাম এবং সমস্ত ব্যাপারটা আমি ভাবতে চেষ্টা করলাম, যেটা আমার মাথায় এখনও পুরোপুরি ঢুকবে করেও ঢুকতে চাইছে না। যদিও আমি যেন নিজের সঙ্গেই চালাকি করছি। ব্যাপারটা তো জলের মতোই পরিষ্কার বলে বোধ হচ্ছে। হরলাল সম্পর্কে যে রিপোর্টটা করা হয়েছে, অর্থাৎ আমি যা উগরে ফেলেছি, বমি করার মতোই তিক্তভাবেই আমি সব উগরে দিয়েছি। তা আবার অমৃতের মতো চেটে গিলতে হবে। এবং একটা কথা, দরজার কাছ থেকে ফিরে তাকালাম। চিফ বললেন, কাল পরশুর মধ্যে কোনো বিজনেস করনি তো? বিজনেস অর্থাৎ
ঘুষ খাওয়ার ওটাই আমাদের কোড ল্যাঙ্গুয়েজ। করিনি বলেই যদ্দূর মনে হলো। অবশ্য কাল পরশু সব কথা ভেবে এখন বের করতে গেলে আমার অনেক সময় লেগে যায়। নিতার কথাটা এখনও আমার মনে আছে। মনে হয় ওটা ভুলতে 2-1 দিন সময় লাগবে। বাদবাকি অনেক কথাই তো এখন আর মনে নেই। বললাম, যেন একটু লজ্জায় পেয়েছি এমনইভাবে। এখন আমার নিজেকেই সাবলাইম বলে মনে হচ্ছে। না তো। আচ্ছা ঠিক আছে, ঘুরে এসো। বেরিয়ে এলাম, কিন্তু আবার এই কথা জিজ্ঞেস করলো কেন বুঝতে পারলাম না। এখন কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে, অর্থাৎ ভাবিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে কিনা বুঝতে পারছি না। কারণ বিজনেস যদি কিছু হতো তাহলে চিফ নিশ্চয়ই জানতে পারতো। তাকে ফাঁকি দিয়ে মালকড়ি গেলা অসম্ভব। অবশ্য কোনো সময় যে আমার চেম্বারে ঢুকলাম, একজন লোক বসে আছে, হাত তুলে নমস্কার করলো। আমিও জবাব দিলাম হাত তুলে। গিলিনি এমন বলা যাবে না, তবে খুবই সাবধানে। যা কখনোই এখানে খবর আসবে না, যেহেতু জানি তাহলে ঘরের শত্রুই বিভীষণ হয়ে উঠবে। কিন্তু শীত আর আমার গায়ে লাগছে না, তাই কোটটা খুলে ব্র্যাকেটে ঝুলিয়ে টাইটা একটু টেনে দিলাম। এবার অপেক্ষমান লোকটার দিকে ফিরে তাকালাম, যার মাথায় বেশ বড় একটি টাক, মুখটা গোলগাল, বেশ ফুলো ফুলো, অনেকটা খোকা খোকা ভাব, কালো চোখ দুটো বেশ চকচকে, পাকস্থলীটা বোধহয় তাজা আছে এখনো। কি খেয়ে? যাকে বলে এক একটা গাল ফুলো। গম্ভীর মুখ বাচ্চারা যেমন থাকে, মুখে বিশেষ ভাব খেলে না, কিন্তু চকচকে চোখ দিয়ে সবই কৌতূহলিত হয়ে দেখে, সেই রকম। নিরীহ গোবেচারা গোছেরই। গরম কাপড়ের শার্টটা গলা অবধি বন্ধ, কিন্তু টাই বাঁধেনি, কোট নেই, পেটের অনেকখানি উঁচুতে বেল্ট দিয়ে ভুঁড়ি বাঁধবার চেষ্টা করা হয়েছে। আমি স্বভাবতই যা করে থাকি, ভুরু টান টান করলাম, মুখে একটা গম্ভীর অমায়িকতা টেনে আনলাম, টেবিলের উপর থেকে একটা ফাইল ধরে কাছে টেনে নিলাম। ব্যস্ত তো, এবং তার ফিতের যদিও লাল নয়, খুলতে খুলতে বললাম, বলুন আপনার জন্য কি করতে পারি? দুনিয়ার জন্য সব কিছু করার জন্যই যেন এখানে সিদ্ধিদাতা গণেশ হয়ে বসে আছি, আর লোকটা নিশ্চয়ই কোনো রকম কাজের জন্য এসেছে, যা এই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। লোকটা বলল, আপনি নিশ্চয়ই খুব ব্যস্ত, কিন্তু আমার না এসে উপায় ছিল না। এ আবার অন্যরকম গাওনা ধরে দেখছি। আমি ব্যস্ত কিনা সেটা আমার কাছেই থাক, তোমার কি দরকার সেটা বলে এখান থেকে কাটো দেখিনি চাঁদ। কিন্তু লোকটার গলা অদ্ভুত মোটা, কার যেন ওথেলোর পার্টের এরকম গলা শুনেছিলাম মনে হচ্ছে। তবু বলতে হলো, তাই নাকি, কী ব্যাপার বলুন। লোকটা সেই রকম, অনেকটা যেন নরকের সেপাইদের মতোই সেই রকমই মোটা গলায় বলল, আমি আসছি আপনার গিয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে, একটা ইনভেস্টিগেশনের দায়িত্ব এসেছে আমার উপর, তাই আসতে হলো। ওরে শালা, এই কথাটাই প্রথম আমার মনে হলো, এবং সঙ্গে সঙ্গে সাবধান, এই বলে আমি নিজেকে হুঁশিয়ার করে দিলাম। আর তৎক্ষণাৎ মুখের ভাব, যেটা এখন আমার স্বাভাবিকভাবে রক্ষা করা উচিত, অর্থাৎ অফিসারের মতোই নিতান্ত সামান্য একটু কৌতূহল ছাড়া আর কিছুই না, এমনিভাবে যাকে বলে ঈষৎ ভুরুকুচকে তাকালাম। চিফ যে কেন কাল পরশু কোনো বিজনেস হয়েছে কিনা তা জিজ্ঞেস করেছিলেন, এখন বুঝতে পারলাম। তার মানে আমার ঘরে যে ইন্টেলিজেন্সের লোক বসে আছে সেটা উনি টেলিফোনেই খবর পেয়েছিলেন। আমি লোকটার দিকে আবার ভালো করে তাকালাম। চেহারা দেখে কিছুই বোঝবার উপায় নেই মালের আগমন কোথা থেকে। অনেকটা অবাক হওয়ার মতোই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো, আমাদের অফিসের ব্যাপারে? না না, লোকটা তাড়াতাড়ি বলে উঠল, আরে সে তো আমিও জানি, তুমি আর কি বলবে। আপনাদের অফিসের ব্যাপারে কিছু নয়, আমি আপনার কাছে এসেছিলাম কয়েকটা কথা জিজ্ঞাসাবাদের জন্য। একটু সময় আমাকে দয়া করে দিতে হবে। দয়া করে? তুম্ব মুখখানি দেখে এমনি কিছু বোঝা না গেলেও মালটা বেশ ফেরেববাজ আছে, বোঝা যাচ্ছে। বলছে দয়া করে, তুমি ঘুঘু ধরার জন্য ফাঁদ পাততে এসেছ, তবু মুখের বুলিটি ছাড়োনি। বললাম, কিন্তু সেটা না শুনলে তো কিছুই বলতে পারছি না। আমার আবার আজকে একটা জরুরি কাজ পড়ে গেছে, ইমিডিয়েটলি সুপিরিয়রদের সঙ্গে বসে ফয়সালা করে ফেলতে হবে। একটু হাসলাম, মানে আমিও একটা ইনভেস্টিগেশন নিয়েই গোলমালে পড়ে গেছি। তবু আপনার কথা আমি নিশ্চয়ই শুনবো, আমাকেই যখন আপনার জিজ্ঞাসাবাদের দরকার। আগে হ্যাঁ, আপনাকেই, মানে আপনার কাজের ক্ষতি করে। লোকটা ওসব অমায়িক কথাবার্তা বলে যেতে লাগলো। আমি ভাবতে লাগলাম ব্যাপারটা কতদূর গড়িয়েছে, অর্থাৎ আমার দিক থেকে কতখানি গড়িয়েছে সেটা আমার জানা দরকার। আন্দাজে ঢিল মারতে এসেছে নাকি ডেফিনিট কিছু পেয়েছে? বললাম, ঠিক আছে, আপনি বলুন বিষয়টা কি শুনি। বিষয়টা স্যার একটা খুন। খুন? সে তো জানি, তবু আমাকেই তো এখন সব থেকে বেশি অবাক হতে হবে। কে, কোথায়? সেন্ট্রাল ক্যালকাটা, এত নম্বর বাড়ির 7 নম্বর অ্যাপার্টমেন্ট। লোকটাকে কথা শেষ করতে দিলাম না, যা হওয়া উচিত আর কি। বলে উঠলাম, বলেন কি, ওটা আপনি যা বলছেন নিতার অ্যাপার্টমেন্ট? নিতা রায়? হ্যাঁ হ্যাঁ, বলুন না। সে আমার, কি বলবো, প্রেমিকা, সেটাই বলা দরকার, কারণ সে যদি মরেই গিয়ে থাকে আমি তো আর তাকে খুন করতে পারি না। লোকটা গম্ভীর হয়ে, কি জানি ব্যথিত হয়েই কিনা, মুখটা নামিয়ে রাখলো একটু, এবং সেইভাবেই বলল, জানি ওর সঙ্গে আপনার খুবই হৃদ্যতা ছিল। উনি কাল রাত্রে ওর ঘরে খুন হয়েছেন। খুন?
নিতা খুন? আমি প্রায় চিৎকার করেই উঠলাম। কি জানি লোকটা এরপরে বলবে কি না, আর সেটা আপনিই করেছেন। ঠিক যেভাবে আচমকা ভয়ে দুঃখে অবাক হয়ে যাকে আর্তনাদ করে উঠতে হয় তাই করে উঠলাম। হাউ? হু ডান ইট? ইনভেস্টিগেটর ওর ফুলো ফুলো চোখে মুখে একরকমের সমবেদনা বা সান্ত্বনার হাসি ফুটিয়ে তুলতে চাইল। বলল, সেটা জানবার জন্যই আপনার শরণাপন্ন হয়েছি। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, কিন্তু আমি তো কিছুই জানি না মশাই। যা জানেন তা বললেই হবে। অর্থাৎ লোকটা এখন ঠিক গিরগিটির মতো আমার দিকে তাকিয়ে আছে। মিস রায় সম্পর্কে যা জানেন তা বললেই হবে, যাতে কিছুটা সাহায্য হয়। নিশ্চয়ই, কিভাবে সাহায্য করতে পারি বলুন? ওর সম্পর্কে আমি যা যা জানি সবই আমি বলবো। আচ্ছা, মিস রায়ের সঙ্গে আপনার শেষ দেখা কবে হয়েছে একটু মনে করতে পারেন? তা হবে দিন 10-12। কিন্তু একটা কথা, কিভাবে ও খুন হয়েছে? দম বন্ধ হয়ে, মানে এখনও পোস্টমর্টেম রিপোর্ট হাতে এসে পৌঁছেনি, তবে পরিষ্কার বোঝা যাচ্ছে দম বন্ধ করেই মারা হয়েছে। আমি নিজেই একটা কষ্টের ভাব করে যেন সেই বিভীষিকা দেখছি এমনিভাবে চুপ করে কথা বলতে পারছি না। আহা, এরকমভাবে চুপ করে রইলাম। যদিও আমার চোখের সামনে গতরাত্রে ঠিক দম বন্ধ হওয়ার মুহূর্তটাই ভেসে উঠল এবং তৎক্ষণাৎ আমার তলপেটের খামচানো জায়গাটা সুরসুরিয়ে উঠল। নিশ্চয়ই ও আমার জায়গাটা দেখতে চাইবে না, যেখানে এখনও দাগটা রয়েছে। আপনার সঙ্গে কি কালোর দেখা হয়েছিল? দেখেছো? জিজ্ঞেস করার ভঙ্গিটা দেখেছো লোকটার? খচ্চর। যখন আমি বলছি 10-12 দিন আগে দেখা হয়েছিল, তখন আবার কাল দেখা হয়েছিল কিনা জিজ্ঞেস করার কি মানে? দেখে থাকলে বলে দাও না বাপু, রেড হ্যান্ড হলে স্বীকার করে ফেলবো, এ আর বেশি কথা কি? বললাম, তাহলে তো আপনাকে বলতামই। লোকটা যেন বিব্রত হলো, বলল, না তবু একবার জিজ্ঞেস করা কর্তব্য। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার? হ্যাঁ, মানে আপনার সঙ্গে তো ওর খুবই যাকে বলে ছিল, পীড়িত ছিল বলো না বাবা। আপনাকে হয়তো কখনো কিছু বলে থাকতে পারেন। কি বলে থাকতে পারেন? এই ধরুন, বিশেষ কোনো লোক ওর প্রতি খারাপ ব্যবহার করছে, খুনের ভয়টায় দেখায়, এরকম আছে। না না, সেরকম কিছু কখনো বলেনি তো। আর আমি তো কাউকে খুন করার মতো ভাবতেও পারছি না। ওর কোনো শত্রু ছিল বলে জানতেন? না, অন্তত আমার কাউকে কখনো মনে হয়নি। জানি না ভেতরে ভেতরে যদি কিছু থেকে থাকে। লোকটা চুপ করে খানিকক্ষণ পা দোলালো, মোটা আঙ্গুল দিয়ে টেবিলে ঠুকতে লাগলো। যদিও মুখ দেখে কিছুই বোঝবার উপায় নেই, এরপরে কি জিজ্ঞেস করতে পারে। মুখ না তুলেই, যেন অনেকটা সংকোচ করেই লোকটা বলল, কিছু মনে করবেন না, আপনার কি মনে হয় মিস রায় খুব ফেয়ার লাইফ লিড করতেন? মানে আপনার সঙ্গে তো ওর খুবই ছিল, তবু মানে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল বলে কিছু জানতেন? প্রতিদ্বন্দ্বী? নিতার পুরুষ বন্ধুরা কি কেউ আমার প্রতিদ্বন্দ্বী ছিল নাকি? আমরা কি কেউ কারোর প্রতিদ্বন্দ্বী ছিলাম? কিংবা প্রতিদ্বন্দ্বিতা বলতে যা বোঝায় তার কি কোনো অস্তিত্ব আজকাল আছে? আমি তো জানি না, সবটাই নিতার ইচ্ছা। মনে ধরে গেলেই হলো। যেমন আমি যখন কোনো মেয়ের কাছে যাই, তখন কি আমি ভাবি সে নিতার প্রতিদ্বন্দ্বিনী? সে নিতার প্রতিদ্বন্দ্বিনী হতে যাবে কেন? সে তখন শুধু আমারই ইচ্ছাকে মেটাবার জন্য থাকে, নিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বললাম, না সেরকম তো কাউকে মনে হয়নি। সেরকম কিছু থাকাটাও কি অসম্ভব ছিল মনে হয়? এর কোনো জবাব ঠিক দিতে পারলাম না। আচ্ছা, ওর ওখানে কাদের যাতায়াত ছিল? এরকম কিছু নামধাম আপনি বলতে পারেন? তা পারি। আমি যতগুলো নাম জানতাম সবগুলোই বলে দিলাম। সবাই আগে জবাবদিহি করে মরুক তো। অনেকেই তো ওই ঘরে ওই খাটে রেলা করে গিয়েছে। দেখা যাক না তাদের মধ্যে কাউকে ফাঁসানো যায় কিনা। লোকটা নামগুলো সব লিখে নিল, কিন্তু লোকটা আমার সম্পর্কে কতটা কি জেনেছে কিছুই বোঝা গেল না। এবং আমি জিজ্ঞাসাবাদের প্রথম লোক কিনা, আর তা যদি হয় তাহলে কিছু একটা জেনে শুনে এসেছি কিনা কে জানে। বললাম, আচ্ছা ব্যাপারটা কি হয়েছে না হয়েছে একটু জানতে পারি কি? নিশ্চয়ই। কাল রাত 12টার সময় পুলিশের কাছে টেলিফোনে খবর দেওয়া হয় মিস রয় তার ঘরে শুয়ে আছেন, ভিতর থেকে দরজা বন্ধ, ঘরের বাতি জ্বলছে, কিন্তু হাজার ডাকাডাকিতেও তিনি দরজা খুলছেন না। বাড়ির মালিক জানান ব্যাপারটা তার কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। অতএব এসব তো আমার জানাই ছিল, পুলিশকে না জানিয়ে তিনি পারছেন না। মেড সার্ভেন্টটা বাইরে থেকে এসে অপেক্ষা করছিল। অবশ্য তাকে আমরা অ্যারেস্ট করেছি। চিত্রাকে? নামটা এবার আমার স্পষ্টই মনে পড়ে গেল। লোকটা বলল, হ্যাঁ, কারণ মেয়েটার প্রকৃতি ভালো না। একবার একটা হোটেল থেকে প্রস্টিটিউশনের দায়ে ধরা পড়েছিল, যদিও রেহাই পেয়ে যায়, তবুও সন্দেহজনক চরিত্র। আর ঘরের দরজাটা যেহেতু বাইরে থেকে টেনে দিলেই লক হয়ে যায়, সেহেতু ঝিটাকে সন্দেহ না করার কোনো কারণ নেই। অফকোর্স ওর পক্ষে খুন করার কোনো মোটিভ আমরা পাইনি, বিকজ ঘরের মূল্যবান জিনিসপত্র কিছুই খোয়া যায়নি, যেটা ওর পক্ষে সম্ভব ছিল। অবশ্য এটা ও বাড়ির সবাই বলছে, ঝিটা নাকি মিস রায়ের খুবই বিশ্বস্ত ছিল, ওর এন্তেজারিতে সব কিছুই থাকতো। তবু ওকে অ্যারেস্ট না করে উপায় ছিল না, বিশেষ করে জিজ্ঞাসাবাদের জন্য। পাড়াগায়ের অশিক্ষিত মেয়ে তো, হঠাৎ ভয় পেয়ে পালিয়ে যেতে পারে, সেই জন্যই ওকে আটকানো হয়েছে। যাই হোক,
পুলিশ মোটামুটি খুন সন্দেহ করে প্রস্তুত হয়েই যায়। মেকানিককে দিয়ে দরজা খুলিয়ে ভেতরে ঢুকে দেখা যায় শি ইজ ডেড। সম্ভবত গলা টিপেই মারা হয়েছে। বিকেলেই সেটা নিশ্চিত হওয়া যাবে। আপনার খবরটা ঝিয়ের কাছ থেকে আমরা পেয়েছি। কি বলতে চাই লোকটা? আমার কি খবর পেয়েছে? চিত্রা নিশ্চয় আমাকে কাল দেখতে পাইনি। তাও জানি না অবশ্য বোধহয় রাস্তায় আসার সময় কোথাও ছিল কি না। বললাম, কি খবর? আপনার মানে আপনাদের, যারা আপনারা মিস রায়ের ওখানে আসা যাওয়া করতেন, আপনি যাদের নাম বললেন প্রায় সব নামই ঝি পুলিশকে জানিয়েছে। তাতেই আপনার কাছে আসতে পারলাম। আপনারা কাকে সন্দেহ করছেন? অর্থাৎ কাউকে সেরকম মনে হচ্ছে কি না? আমি এ পর্যন্ত আপনাকে নিয়ে 3 জনের সঙ্গে দেখা করেছি। সন্দেহ কাউকেই কিছু করিনি। তবে কি জানেন তো, আমাদের কাজটাই স্যার এমন, সবাইকে সন্দেহ করতে হয় আমাদের। আবার কাউকেই ঠিক সন্দেহ করতে পারি না। খুনির কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আপনাকে কিছু বলতে পারলাম না, কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেই মেলা সিগারেট খেলেন, চেইন স্মোকার যাকে বলে। লোকটা তুম্ব মুখে হাসলো, যদিও হাসিটা ঠিক হাসি বলে মনে হয় না, মাংসের তাল যাকে বলে একটু বিস্ফোরিত হলো মাত্র। এবং এই সিগারেট খাওয়ার দ্বারা কি বলতে চাইছে সেটা বুঝতে পারলাম না। লোকটা কি ভাবছে? আমি নার্ভাস হয়ে পড়ছি বলে এত ঘন ঘন সিগারেট খাচ্ছি? তাছাড়া গতকাল রাতে নিতার ঘরে যে সিগারেট আমি খেয়েছি, সেই সিগারেট নয়। অতএব ব্র্যান্ড দেখে কিছু বোঝা যাবে না, সেই গুড়ে বালি। বললাম, তাজা শোনালেন, তাতে একটু বেশি সিগারেট খাবো এতে আর। টেলিফোন বেজে উঠল, রিসিভার তুললাম। চিফের গলা শোনা গেল, লোকটা গেছে। এদিকে তো আর দেরি করা যায় না, ইমিডিয়েটলি একটা পাল্টা রিপোর্ট তোমাকে তৈরি করে ফেলতে হবে। বললাম, হ্যাঁ আমার মনে হচ্ছে স্যার উনি এবার উঠবেন, উঠলেই আমি যাচ্ছি। রিসিভার নামিয়ে রাখলাম এবং লোকটার মুখের দিকে তাকালাম। দেখলাম দুম্বার পাছার মতো একতাল মাংসের মধ্যে 2টো চোখ। কি বলবো, আপাত দৃষ্টিতে খুবই নিরীহ, সেই গালফুলো খোকনের মতো, যার চোখের মণিগুলো অদ্ভুত চকচকে। যেদিকে তাকায় যা দেখে তার মধ্যেই যেন তলা অবধি ডুবে যায়। সবই দেখতে পায়, অথচ ঠিক শেয়ালের মতো শেয়ানা ধূর্ত নয়, শার্প অর্থাৎ তীক্ষ্ণ নয়, যে অন্ধকারের মধ্যে গুজে দেখছে, তবু যেন সবই তার চোখে ধরা পড়ে যাচ্ছে। এখন এই লোকটাকে আমার ডিভাইন খচ্চর বলে মনে হচ্ছে, যাদের ধারণা কি বলা যায়, একজন পুণ্যবান ধর্মযাজক, ঈশ্বরের উপাসক, জয় গুরু বাবা, ওঁকেই প্রাণটি সঁপে দিয়ে বসে আছি, এমন একটা ভাব। কিন্তু একটা আধলা দর্শনই চোখে ফাঁক পড়বার উপায় নেই। একটিও ডবকা ছুরি শিষ্যার, যাকে বলে দেহখানি পবিত্রভাবে নিষ্কামভাবে চেটে নেওয়া বাদ যাচ্ছে না। একটিও শাসালো মক্কেল নজর এড়িয়ে যেতে পারে না। এরকম লোককেই ডিভাইন খচ্চর বলা যায় বোধ হয়। তাই এবার লোকটার প্রতি আমার ঘৃণা হতে লাগলো, রাগ হতে লাগলো। লোকটা বলল, আপনার মূল্যবান অনেক সময় নষ্ট করে দিয়েছি, কিন্তু কি আর করবো বলুন, কাজের দায়িত্ব, না এসে উপায় নেই। যতক্ষণ পর্যন্ত এর একটা কিনারা না করতে পারছি, মানে খুনিকে না বের করতে পারছি, ততক্ষণ পর্যন্ত হয়তো আরও কয়েকবার আপনাকে বিরক্ত করতে হতে পারে। আর জানেন তো কাগজওয়ালারা কিরকম পিছনে লাগে। যতই দেরি হবে ততই অযোগ্য বলে শহর মাত করতে থাকবে। অথচ এমন নয় যে খুনি এসে আমাদের কাছে নিজে থেকে ধরা দিবে, তাহলে তো সব মিটেই যেত। আচ্ছা এখন উঠি। কিন্তু ডিভাইনটি উঠল না, বরং ওই জঘন্য খোকন নিরীহ চোখে তাকে বলল, আচ্ছা আপনি গতকাল রাত্রে কোথায় ছিলেন? আমি প্রায় একটা ফাইলের ফিতে খোলারই উদ্যোগ করছিলাম, এবং যেই মুহূর্তে বুঝলাম যাজকের মতো নিরীহ ফাতপাতনেওয়ালিটির আসল কথাই বোধহয় এবার শুরু হতে যাচ্ছে, তখন সোজা কথা আমার আর বলতে ইচ্ছা করলো না, দেখতে ইচ্ছা করলো। বিরক্তি দেখিয়ে লোকটাকে এখনকার মতো সরানো যায় কিনা, কারণ নতুন রিপোর্ট তৈরি করার জন্য কোনো তাড়া আমি এখনও ঠিক বোধ করছি না। কিন্তু এই কি বলে তদন্তকারীকে বলবার কথাগুলো একটু ভেবে নিতে চাই। কি বলছি না বলছি সেগুলো, এবং ভবিষ্যতে আর কি বলা যায় তা ভাববার সময় না পেলে মুখ খুলতে পারছি না। বললাম, কলকাতায় আমাদের একটা বাড়ি আছে। লোকটা তাড়াতাড়ি ঘাড় নেড়ে, অনেকটা যেন ভুলই হয়েছে এমনইভাবে হাসি হাসি ভাব করে, জানি না ওটা হাসি কিনা, বলল, কথাটা বোধহয় ঠিক জিজ্ঞেস করা হলো না। আমি জানতে চাইছিলাম কাল সন্ধেবেলা থেকে রাত্রি 11টা নাগাদ আপনি কোথায় ছিলেন? রাত্রি 11টার সময় রাস্তায়, সন্ধেবেলাও রাস্তায়। লোকটা আমার দিকে তাকিয়ে রইল, যেন খোকন কিছুই বুঝতে পারল না, এবং বললও তাই, কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার অনেক কাজ আছে, আপনার কথাও আমি ঠিক বুঝতে পারছি না। উল্লুক। খোকন তেমনি তাকিয়ে রইল। নিষ্পাপ ধর্মযাজকটি ভগবানের কাছে মন প্রাণ সঁপে দিয়ে বসে আছে যেন। বলল, ডাক্তারের অভিমত হচ্ছে সন্ধ্যে থেকে রাত 11টার মধ্যে মিস রায় খুন হয়েছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি সেই সময়টায় আপনি কোথায় ছিলেন? কেন জিজ্ঞাসা করছেন? যাতে জানতে পারি আপনি ওই সময় মিস রায়ের অ্যাপার্টমেন্টে ছিলেন কি ছিলেন না। সেই কথা তো আপনাকে আগেই বলেছি। নিতার সঙ্গে গতকাল আমার দেখাই হয়নি। বলেছিলেন বুঝি? আমার একেবারেই মনে ছিল না।
কিন্তু কোথায় ছিলেন তা তো বললেন না। আপনি কোথায় ছিলেন? লোকটা চুপ করে তাকিয়ে রইল খানিকক্ষণ। দুম্বা। তারপর খসখসে মোটা গলায় বলল, আমার সঙ্গে তো মিস রায়ের আলাপ ছিল না বা যাতায়াত ছিল না, তাই এক্ষেত্রে আমার কথাটা ঠিক আসে না। তবে কি আমার পরিচিত যে কোনো লোক খুন হবে আর তার খুন হওয়ার সময় আমি কোথায় ছিলাম তা আমাকে মনে রাখতে হবে? আইন তাই বলে, মনে রাখতে পারলেই ভালো, নইলে অসুবিধায় পড়তে হয়, এই আর কি। আপনি যদি একটু মনে করতে পারতেন ভালো হতো, বিশেষ করে এই ব্যাপারে আপনি যখন সন্দেহের ঊর্ধ্বে নন। তার মানে বলতে চান আমার দ্বারাও নিতা খুন হতে পারে? পারে নাকি? আপনার সঙ্গে সত্যি কথা বলার সময় নেই আর, আমিও একটা ইনভেস্টিগেশন নিয়ে ব্যস্ত। লোকটা এবার উঠে দাঁড়ালো এবং সেই গালফুলো মুখে খোকন চোখে তাকিয়ে অভিনেতাদের মতো মোটা গলায় বলল, তাহলে বললেন না কোথায় ছিলেন? আমি সিগারেট ধরিয়ে বললাম, শুনতেই যখন চান তখন শুনুন। আমি যে কোথায় ছিলাম তা আমার নিজেরই মনে নেই। বেজায় মাল টেনেছিলাম কি না। মাল জানেন না? মদের কথা বলছেন? লোকটা সত্যি ডিভাইন খচ্চর শুধু নয়, কিছুটা সাবলাইম খচরামিরও পাঞ্চ করা আছে বলে মনে হচ্ছে। আবার বলল, মদ্যপান করেন নাকি? মরে যাই, মদ্যপান করেন নাকি? তারপর বলল, ও আপনি স্ত্রীলোকের সংসর্গও করেন নাকি? এবং তারপরে আপনি বস্ত্র পরিধান আহারাদিও করে থাকেন, ইত্যাদিও বাদ যাবে না। বললাম, হ্যাঁ মশাই, মালটাল খেয়ে থাকি। তারপরে এও মনে করতে পারছি না কোনো মেয়েটের ঘরে গেছিলাম কিনা। হয়তো তাও গেছিলেন কিনা তাও মনে করতে পারছেন না? না, ঝোঁকের মাথায় ওসব কিছু মনে থাকে না। কোন মেয়ে কোথায় থাকে কিছু মনে করতে পারেন? মিস রায় কিনা মনে করতে পারেন? হ্যাঁ পারি, নিতা নয়, শ্যালক একটি। তোমার ফেরেববাজি বুঝি না, না? ওকে আবার আমি ভালোবাসি কিনা, মানে বাসতাম, তাই ওর কাছে গেলে সেই কথাটা আমার মনে থাকে। মায়েরি, এ কথাটা আমি মিথ্যে বলিনি। নিতার কাছে গেলে আমার সত্যি মনে থাকে। ভালোবাসা অবশ্য জানি না। আর যেসব মেয়েটের কাছে, মানে আপনি যেরকম বলছেন গিয়ে টিয়ে থাকেন, তাদের বুঝি ভালোবাসেন না? আপনি যত মেয়ের কাছে যান সবাইকে কি ভালোবাসেন? আমি তো কোনো মেয়ের কাছে জানটান না, তবে অনেকেই তো গিয়ে থাকে বেশ্যাদের কাছে, কিংবা হাফ গেরস্ত মেয়ে, কিংবা আরও কত রকম আছে। নিশ্চয়ই সেসবের খবর আপনারা রাখেন। মাঠে, ময়দানে, শুড়িখানায়, পাশের বাড়িতে, পাড়ায়। সবই তো আর প্রেম ভালোবাসা নয়, গা চুলকনেই বেশি। সেটাই বলছিলাম। চিফ টেলিফোনটা বেজে উঠল আর একবার। চিফের গলা। কি হলো, লোকটা যায়নি এখনও? লোকটা যাতে চলে যায় সেভাবেই বলে উঠলাম। উঠে দাঁড়িয়েছেন, এবার যাবেন বোধ হয়। এবার যেতে বলো, পরে হবে, আর দেরি করা যায় না। চ্যাটার্জি ঘোষ সব আমার ঘরে। রিসিভারটা নামিয়ে রাখলাম। লোকটা তখন আমার চেম্বারটার দিকে সেই নিরীহ চোখে দেখছে। বলল, আচ্ছা যাচ্ছি, তবু আপনি একটু মনে করার চেষ্টা করবেন সন্ধ্যে থেকে রাত্রি 11টা অবধি কোথায় ছিলেন। দরকার হলে আবার আসবো। নমস্কার। লোকটা বেরিয়ে গেল আর আমার মনে হলো কাল রাত্রে সব কথা ওর জানা। অর্থাৎ লোকটা যেন আমার ভেতরটাকেই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল, স্বপ্নের মতো, জলের তলায় একটা মরা মেয়েকে স্পষ্ট দেখার মতো। আবার এরকমও মনে হচ্ছে লোকটা যেন এখান থেকে যায়নি, খুব দেখছি বোধ হয় আমার সামনেই রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু এইসব ভাববার সময় আর এখন নেই। আর একটা পাল্টা রিপোর্টের জন্য মামদোরা সব বসে আছে। আচ্ছা, ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে একটু ভেবে নেওয়া যাক। যেন ভেবেই কিছু করা যাবে। যা করার তা করতেই হবে, কারণ সমস্ত বিষয়টা পূর্বাপর আমার নিজের কাছে পরিষ্কার হওয়া দরকার। এখন যা ব্যাপারটা দাঁড়াচ্ছে তা হলো, হরলাল ভট্টাচার্য, যে কিনা হরিণঘাটার অস্ট্রেলিয়ান শুয়োরের চেয়েও দামি, তার কয়েক লক্ষ টাকা একটা ইন্ডাস্ট্রি করবে বলে, যাকে বলে আত্মসাৎ, তাই করেছে। এবং তার সম্পর্কে ইনভেস্টিগেট করে যা রিপোর্ট করা উচিত একজন দায়িত্বশীল অফিসার হিসেবে, তাই করেছি। আর টাকাটার একটা উপযুক্ত হিসাব, কাজের মেয়াদ অনেক দিন শেষ হয়ে যাওয়ার দরুন যে কাজ কিছুই হয়নি তার সমস্ত টাকাটা 1 মাসের মধ্যে সুদ সমেত ফিরিয়ে দেওয়া, না দিতে পারলে গুরুতর শাস্তি, ও স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে শোধ করার নির্দেশ ইত্যাদি। এভাবেই আমি আমার রিপোর্ট ও মতামত জানিয়েছিলাম। আমার ওপরওয়ালারা সকলেই এটা সমর্থন করেছেন, এমনকি খোদ কর্তা পর্যন্ত সই করে ছেড়ে দিয়েছেন। যার পরে আমার আর কোনো কথাই থাকতে পারে না, যে কারণে 2-1 দিন আগেই এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে, এরকম সব দপ্তরেই প্রচার হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে হরলাল ভট্টাচার্য এমনই ক্ষমতার অধিকারী, স্বয়ং খোদ কর্তার পর্যন্ত টনক নড়ে গিয়েছে। তার মানেই কোনো রকম ভয়টায় আছে, কোনো রকমভাবে হরলালের কাছে টিকি বাধা আছে, নিজের ব্যক্তিগতভাবে বা দলের কোনো সর্বনাশ হয়ে যেতে পারে। তাছাড়া আর কিছুই মনে হতে পারে না। কেননা এরকম বাধাবাধি না থাকলে খোদ কর্তা ছেড়ে কথা কইতেন না। তিনিও হয়তো দাঁতে দাঁত চাপছেন আর হরলালকে শুয়োরের বাচ্চা বলছেন, তবু নিরুপায়। যে কারণে হয়তো তারই নির্দেশেই হরলালকে খবরের কাগজের
ইন্ডাস্ট্রির উপরে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে যাতে ত্রুটি শুধরে নেওয়া যেতে পারে। তিনি এই মুহূর্তেই একটা ভুল শুধরানোর মতো পাল্টা রিপোর্ট সাবমিট করতে হুকুম দিয়েছেন। তার মানে হরলাল টাকাটা মারুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু তার জন্য তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, সাত তাড়াতাড়ি তার নামে যে কলঙ্কজনক রিপোর্টটি বেরিয়েছে সেটাকে এখনই তুলে নিতে হবে। সেই জন্য বাগচি বলছেন হরলাল ট্যালেন্ট, জিনিয়াস, প্যাট্রিয়ট, সাফারার, যাকে বলে পলিটিক্যাল সাফারার। তাই অতএব বান মারলে যেমন বান তুলেও নেওয়া যায়, সেইভাবে আমাকেই, কেননা আমিই তো এখানে ইনভেস্টিগেটর ছিলাম, রিপোর্টটা করেছি, আমাকেই আবার পাল্টা লিখতে হবে। বাগচির কথা থেকে যা বুঝেছি, অত্যন্ত রিগ্রেটের সঙ্গে, যে আমার তদন্তের মূলেই এমন কিছু ত্রুটি থেকে গিয়েছিল যে সমস্ত ব্যাপারটা অত্যন্ত ভুলভাবে রিপোর্ট করা হয়েছে। হরলাল ভট্টাচার্য, যে কিনা চোটটা আসলে অনেক দূর, যাকে বলে অগ্রসর, তাই হয়েছেন। অর্থাৎ কেলেঙ্কারি ধামাচাপা দিতে হলে যা যা করা উচিত তাই করতে হবে। কিন্তু একটা বিষয় আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, আমি আমার নিজেকে ঠিক চিনতে পারছি না। গতকাল রাত্রেও আমার ঠিক এই রকম হয়েছিল। অর্থাৎ আমি যে আমার সেই সুখের গর্তের মধ্যে বেশ নিশ্চিত আরামে ছিলাম এবং বেশ শক্তভাবেই, যাকে বলে দৃঢ় হয়েই ছিলাম, সেখানে যেন ঠিক সেই সুখ ও আরাম বোধ করছি না, কেন তা জানি না। আর এই জন্যেই জঘন্য ব্যাপার যেটা আমার মনে হয়, আমাকে ঠিক বুঝতে পারছি না, ঠিক যেন চিনতে পারছি না। সব থেকে খারাপ যেটা, সেই কুৎসিত স্বাধীনতা, যাকে বলে বীভৎস আর ভয়ঙ্কর, তার যে কি গতিবিধি আমি ঠিক ধরতে পারছি না। সে যেহেতু আমারই ইচ্ছা, সেই হেতু অন্য কোনো গর্তে গিয়ে বাস করতে পারে না। সে আমার গর্তে, আমার পরাধীনতার সুখের গর্তেই কোনো রকমে থাকে, অনেকটা যাকে বলে খাঁচায় বন্ধ বাঘের মতো। কিন্তু বাঘের মতো হলেও আমার পরাধীনতার, ওগো আমার পরাধীনতা, তুমি কি সুন্দর! পরাধীনতার এতই ক্ষমতা, এতই দাপট, যে স্বাধীনতাকে ঠিক যেন ব্যাটারি চার্জ করে রেখে দিয়েছে, তার ট্যাঁফো করার জো নেই। তবু সে কখন কোন দিকে নড়ে চড়ে বেড়াচ্ছে, পরাধীনতার দুর্বল জায়গাগুলো খুঁজতে খুঁজতে কোনখানে যে দুম করে লাফিয়ে পড়বে, আমি ঠিক বুঝতে পারছি না। গতকাল রাত থেকেই এটা আমার বেশি করে মনে হচ্ছে, কারণ সে যে সুখের গর্তের দুর্বল জায়গাগুলো খুঁজে বেড়ায় সব সময়, সেটা প্রমাণ হয়ে গিয়েছে, এবং ফাঁক পেলেই লাফ দিয়ে বেরিয়ে পড়ে, সেটাও জানা গিয়েছে। সেই জন্যই কাল রাত্রি থেকেই এখন এই মুহূর্তে আরও বেশি করে মনে হচ্ছে আমি যেন আমাকে ঠিক চিনতে পারছি না, বুঝতে পারছি না। অথচ আমি তো ইন্টেলিজেন্সের লোকটাকে ঠিক মিথ্যে কথাটা গুছিয়ে বলতে পেরেছি, সেখানে তো কোনো রকম গোলমাল করিনি, বা আমার ওই নোংরা কুৎসিত স্বাধীনতা ঘাউ করে লাফিয়ে ওঠেনি। হ্যাঁ মশাই, নিতাকে আমিই খুন করেছি, কারণ আমি আর কি বলে আসক্তি আর মিথ্যের সঙ্গে ঠিক পেরে উঠছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলেছেন সে কথা আমি বুঝতে পারছি। আপনি যা বলেছেন, নিতা যদি আমাকে নাই চেয়েছিল এবং ছলনা করেছিল, তখন ওকে খুন করে, তখন ওকে না খুন করে ওকে ছেড়ে গেলাম না কেন? যেমন যেমন কিনা মহৎ নায়কেরা করে থাকে বা বলে থাকে, ওগো তুমি যখন আমাকে ভালোবাসিতে পারো নাই, তখন আর তোমাকে হৃদয়ের বোঝা হইতে চাই না। এই ন্যাকাদের কে বোঝাবে? ছাড়িয়া যাইবে তো মহৎ, কিন্তু কোথায় যাইবে সে? চলিয়া গেলেই কি তোমাদের ভালোবাসা স্বর্গীয় হইয়া যায়? ওকে ছেড়ে যাওয়া যা, ওকে কি বলবো, নিশ্চিহ্ন করে দেওয়া তাই, মানে মেরে ফেলা। কীরকম? তাহলেই তো বিপদে ফেললেন মশাই। অত কথা কি আমি বলতে পারি? মানে নিজেকে কি ঠিক অতটা আমি চিনি? এই ধরুন না কেন, নিজের শরীরের যে কোনো অংশই তো ভালোবাসি, খুবই ভালোবাসি, তবুও এক এক সময় তাকে কেটে বাদ দিতে হয়, যে অংশটা না হলে চলে না, অথচ রাখলেও কষ্ট, কারণ সে কোনো কাজেই আসতে চায় না, সে থেকেও নেই, অথচ ইচ্ছে সে থাকুক, যা কখনোই সম্ভব নয়। এ অবস্থায় কেটে ফেলাই তো ভালো। তবু জানা গেল সে নেই। হ্যাঁ, আমি তখন যাকে বলে অঙ্গহীন, তবু একটা সেই যে পচে ওঠার দরুন সব সময়ের যন্ত্রণা, অনেকটা সেপটিকের মতো অবস্থা যাকে বলে, তার থেকে তো বাঁচা যায়। বেশ একটা নীরোগ অবস্থা, তৃপ্তি, আর ব্যথা নেই, এইরকম একটা অবস্থা। কই, আমি তো তুম্বমুখ লোকটাকে সেসব কথা বলিনি। তখন তো ঠিক নিজেকে বাঁচিয়ে আমার গর্ত থেকে দিব্যি ছুতো ছেড়ে যাচ্ছিলাম। তবু এখন আমার এরকম মনে হচ্ছে কেন, যেন নিজেকে আমি ঠিক চিনতে পারছি না। তলপেট টাটাচ্ছে। ল্যাবরেটরিতে যাই, গিয়ে পেট খালি করতে করতেই আয়নায় নিজেকে দেখলাম, আর চোখ টিপে বলে উঠলাম, এই দোহাই মায়েরি, আমার সঙ্গে এরকম করিস না। এই দেখো, ঠিক ফুলকলুচির গ্যাস বেরোচ্ছে, পেটটা খোঁচাতে আরম্ভ করেছে। ফোন বেজে উঠলো আবার, বাজুগ্গে, আর আমার জবাব দিতে ভালো লাগছে না। বাজরে শালা বাজ বলে আয়নার দিকে তাকালাম আবার। ফোনটা বন্ধ হয়ে গেল।
আমি আবার আমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইলাম এবং জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর ঠিক কি হচ্ছে আমাকে সত্যি করে বলতো। কিছু না, তুই জানিস কচু বলে একবার মুখ বেঁকিয়ে ভেঙচে দিলাম। দিয়ে হাসতে যাব তার আগেই টেবিলের উপর ঠকঠক শব্দে পিছনে ফিরে তাকালাম। ল্যাবরেটরির দরজাটা খোলাই ছিল। দেখলাম বাগচি, চ্যাটার্জি, ঘোষ তিনজনই আমার চেম্বারে টেবিল ঘিরে দাঁড়িয়ে, তিনজনে আমার দিকে তাকিয়ে রয়েছে। তিনজনের চোখেই রাগের সঙ্গে খানিকটা অবাক হওয়াও রয়েছে। আমি পিছনের দিকে ফিরে বোতাম বন্ধ করে ফ্লাশ টেনে বেরিয়ে এলাম। বাগচি মানে চিফ প্রথমে অনেকটা ধমকের সুরে বলে উঠল, এর মানেটা কি? বেয়ারা বললে, সেই লোকটা অনেকক্ষণ চলে গেছে, তুমি যাচ্ছিলে না কেন? চ্যাটার্জি বললেন, ছেলে মানুষ আপনার একটা কাজের গুরুত্ব বোঝেন না। ঘোষ বললেন, সিট ডাউন, এখানেই বসা যাক, এখানেই কথাবার্তা সেরে নেওয়া যাক, আর অন্য ঘরে গিয়ে দরকার নেই। বেয়ারাকে বলে দেওয়া যাক যেন এই ঘরে কেউ না আসে, আর কেউ খোঁজ করলে যেন বলে দেয় আমরা চারজনেই এখন ব্যস্ত আছি। বলে ঘোষ আমার দিকে তাকালেন। অবশ্য অনুমতির জন্য নয়, উদ্দেশ্য বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে আমি যেন নির্দেশ দিই। যদিও তার কোনো লক্ষণই আমি আমার মধ্যে দেখলাম না, কারণ এই লোক তিনটে যাদের ধারণা তারা আমার সুপিরিয়র এবং বস, তাদের এত যাকে বলে কাজের গুরুত্ব এবং ব্যস্ততা, বড় যে কাজের আঠা দেখছি দাদা, আমাকে কোনো রকমই নাড়া দিচ্ছে না। যেই কারণে আমার ভাবভঙ্গি দেখে চিফের ভুরু দুটো কপালের মাঝখানে মুখোমুখি দুটো ইংরেজি অক্ষর জেডের মতো হয়ে উঠল। চ্যাটার্জি এবার একটু অবাক হলেন, সেই সঙ্গে চোয়াল শক্ত করে কি একটা বলে ক্রোধের অভিব্যক্তি তাই ফুটে উঠল। একমাত্র ঘোষ তেমন অবাক হলেন না বা রাগ করলেন না, কারণ স্যারের আমার ধারণা তিনি আমাকে একটু বোঝেন, কারণ উনি যে আবার মাঝে মাঝে আমার সঙ্গে এক টেবিলে একাত পাত্তর খেয়ে থাকেন। একে বলে লিবারেল, কেননা বয়স্ক সুপিরিয়র তো। যদিও সেই কথা চিফ, বাগচি বা চ্যাটার্জি জানেন না, কিন্তু তার সঙ্গে যে আমার একটু বেশি ভাব সেটা তারাও জানেন। উনিও সেটাই প্রমাণ করলেন এইভাবে, ও কিছু নয়, ছেলেটা একটু এইরকমই। যে কারণে উনি নিজেই বেয়ারাকে ডেকে নির্দেশ দিলেন, বললেন, বসুন আপনারা, কাজটা আরম্ভ করা যাক। বসো হে, আর দেরি নয়। বলতে বলতে উনি একবার একটা চোখ ছোট করে আমাকে স্নেহ ও শাসনের ইশারা করলেন এবং তার সঙ্গে একটা আশ্বাসের ঘাড় নাড়ানো। বলদ কোথাকার, ভালোবেসে। যার মানে বোধ হয় আমার সঙ্গে আজ একাত্পাত্তর হবে। ওরা তিনজনেই বসলেন, আমিও বসলাম। আর বাগচি, যাকে বলে খুব বিচক্ষণের মতোই অল্প সময়ের মধ্যে একটা চিন্তা করে নিয়ে আমার ব্যবহারের কারণ সন্ধান করার জন্যই যেন জিজ্ঞেস করলেন, ইন্টেলিজেন্সের ওই অফিসারটা কেন এসেছিল তোমার কাছে? কথাটা যেহেতু চ্যাটার্জি বা ঘোষ কেউই জানতেন না, ওরা খুবই অবাক হলেন। শুধু অবাক নয়, একটু ভয় পাওয়াও আছে, কারণ তারা প্রত্যেকেই পাকা পুকুর চোর এবং ঘুষখোর। যে কারণে চিফ তার ঘরে আমাকে আগেই জিজ্ঞাসা করেছিলেন দু একদিনের মধ্যে কোনো বিজনেস করেছি কিনা। আমি বললাম, একটা খুনের খোঁজ খবর করতে। খুন? তিনজনেরই যেন পিলে অবরীতি দাবড়ানি খেয়ে উঠে দাঁড়ালো। বললাম, হ্যাঁ সেই রকমই তো বলছিল। কে, কোথায়? তিনজনই এমন ঝাঁপিয়ে এলো আমার দিকে যেন খুব মজা পেয়েছে, অথচ একটু ভয় ভয় ভাব। আসলে ভয় নয়, কারণ ওরা তো জানে ওরা কাউকে খুন করেনি। নিতা ওর অ্যাপার্টমেন্টে। কথাটা এভাবে সোজা বলে দিলেই হয়, এবং তাই বলতে গিয়েই আমার মনে পড়ে গেল কনুইটা গলায় চেপে বসার সময় ও আমার দিকে যেমন করে তাকিয়েছিল, সেই মুখটা আমার মনে পড়ে গেল যখন ওর প্রথমে দাঁতে দাঁত চেপে বসেছিল। নিঃশ্বাস নেবার জন্য নাকের পাটা দুটো ফুলে উঠেছিল। ওদের তিনজনকে জবাব দিলাম, একটি মেয়ে তার নিজের ঘরে, আর চোখের ভাষায় যে তারা দুটো যেন এখন অনেক বড় হয়ে উঠেছিল, ভীষণ অবাক হওয়ার জন্য। ভীষণ অবাক আর ভয় পেলে যেরকম হয় সেই রকমভাবে ও যেন আমাকে বলছিল, এ কি, আমাকে সত্যি মেরে ফেলছো নাকি? এবং ওর চেপে রাখা দাঁতগুলো তখন ভয়ঙ্কর বিশ্রীভাবে বেরিয়ে পড়েছিল, আর তারপর আস্তে আস্তে দাঁত ছেড়ে দিয়েছিল, যেন একটা অসহ্য কষ্ট। মুখটা হা হয়ে যাচ্ছিল। আচ্ছা, আমি কি সত্যি ওকে মেরে ফেলেছিলাম? বা আচ্ছা, আমার কি কোনো কষ্ট, অনেক দিনের কষ্ট, নাকি ওটা রাগ? কে মেয়েটা, তোমার চেনা নাকি? কারণ আমি যেন সত্যি জানতেই পারলাম না নিতাকে মেরে ফেলেছি, কারণ আমার যেন তখন কেমন মনে হচ্ছিল, আমি যেন কাকে বলেছিলাম, না না আর আমাকে পিছু ডাকিস না, কিন্তু তা যে নিতাকে মেরে ফেলা, হ্যাঁ আমার চেনা মানে বন্ধু, মানে ওদের তিনজনকে জবাব দিলাম। আমি তা কি সত্যি জানতাম? এমনকি ও যখন আমার তলপেটটা খামচে ধরেছিল যেন আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, এত জোরে ধরেছিল, তখনও একটা ঘৃণা এবং রাগ যেন যুদ্ধ চালাচ্ছিল। কিন্তু আচ্ছা, তলপেটটা খামচে ধরা আসলে ভীষণ কষ্ট, কিছু একটা আঁকড়ে ধরার মতো বোধ হয়, কারণ ওর হাত দুটো তখন আমার শরীরের তলায় এমনভাবেই ছিল যে কনুইটা সরাবার জন্য গলার কাছে হাত তুলে নিয়ে আসার উপায় ছিল না। কিন্তু কথাটা তা নয়,
আচ্ছা, কে সে, নাম কি? কথাটা হচ্ছে যে নিতার কাছে যাওয়ার জন্য, নিতা রায় ওদেরকে বললাম। শুধু যাবার জন্য এক পাতলা কেন, ও মরে যাওয়ার সময়ও ওর নিঃশ্বাসের গন্ধটা আমার মনে পড়ছে, আর ওর নিঃশ্বাসের গন্ধের জন্য আমার বুক অবধি ফাটল ধরা মাঠের মতো হাঁ করে থাকতো। সে নিতাকে আমি মেরে এসেছি। চিফ বাগচি বলে উঠলেন, ও দেয়ার ইজ দ্য কজ, মানে তুমি শকড, তা সেই কথাটা বলবে তো? এই কথা আমার কানে এলো এবং ওরা নিজেদের মধ্যে কী সব বলা বলি করলেন আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ আমি যেন ঠিক অফিসে নেই বা কোথায় রয়েছি কিছুই জানি না। অথচ সেই অচেনা জায়গা থেকে এখন অফিসেই আমার রুমে ঢুকতে চাইছি, এবং সেই চেষ্টা ফলবতী হতে হতেই ত্রিমূর্তি আমার চোখের সামনে ভেসে উঠল, আর চিফের কথা এবার পরিষ্কারই শুনতে পেলাম। হ্যাঁ, আমি তা ডিনাই করছি না, আঘাত পাওয়া খুবই স্বাভাবিক, কিন্তু কি আর করা যাবে, মানুষের জীবন। যাক, আমি যে এদের অচ্ছেদ্যা মানে ইগনোর করিনি, আসলে আমি যাকে বলে আঘাতে বিপর্যস্তটা আবিষ্কার করতে পেরে ইউরেকা ইউরেকা। তিন মদ্যই খুব খুশি, শুধু তাই নয়, সমবেদনার মুখগুলো সব ঝুলে পড়েছে পাঁচের মতো। এমনকি আহা মরে যাই আবার সান্ত্বনাও দিচ্ছে, মানুষের জীবন, আহা, যে জীবন নাকি একটি নিটোল ঘুষের স্বর্গ, উচ্চ পদে অধিষ্ঠিত, আস্তে আস্তে মৌজ করে চলা, লোককে উপদেশ দেওয়া। আসলে দুনিয়ার রসাতলে যাক, তাতেও ক্ষতি নেই, নিজেদের সুখের জন্য সব চালিয়ে যাব। আশাবাদী হও, দুঃখ তো আছেই, তবু ঈশ্বরের দেয়া দায়। আর যেমন সান্ত্বনা, বড় ব্যথা, মানুষের জীবন। মানুষের জীবন যাকে বলে হৃদয়ঙ্গম করেই ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে চিফ আবার বললেন, কিন্তু এই জরুরি কাজটা আগে সারতেই হবে, কোনো উপায় তো নেই। আমার মতে তুমি এইভাবে রিপোর্টটা করো, সমস্ত রিপোর্টটাই ত্রুটিপূর্ণ হয়েছে, যে কারণে হরলাল ভট্টাচার্য সম্পর্কে একটা ভুল ধারণার সৃষ্টি হয়েছে। একটু দুঃখ প্রকাশ করে বলতে হবে, হরলাল ভট্টাচার্য একজন বিরাট কর্মী মানুষ। তার কর্মের ক্ষেত্র যে এত বিভিন্ন দিকে বিস্তৃত যে একটা বড় কাজ এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করে ওঠা সম্ভব নয় তার পক্ষে, যে কারণে কিছু রং ইনফরমেশনের জন্য ওরকম একটা ত্রুটিপূর্ণ রিপোর্ট তোমাকে দিতে হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? বাগচি ঘোষকে আর চ্যাটার্জিকে জিজ্ঞেস করলেন। ঘোষ বললেন, হ্যাঁ, এছাড়া আর কিভাবে ওটা উইথড্র করা যেতে পারে? চ্যাটার্জি বললেন, শুধু এই নয়, সম্ভব হলে হরলালের একটা ডিটেল ওয়ার্কের ফিরিস্তিও দেওয়া যেতে পারে। আমি বললাম, মানে ইমাজিনারি? আরে সবটাই তো তাই, আর বুদ্ধিও তো শুনলাম রুবি দত্তই খোদ কর্তাকে দিয়েছে। যাক, জাহাবাজ মাগি নামক স্ত্রীলোকটি তাহলে এর মধ্যে ঢুকে পড়েছে। পড়বেই, খুব স্বাভাবিক, কারণ খোদ কর্তা যে তার প্রেমিক, সে বিপদে পড়লে তাকে পরামর্শ সেই দিয়ে থাকে। তাকে নিশ্চয়ই হরলাল ভট্টাচার্যই গিয়ে ধরেছিল, কিংবা সোজাসুজি কোনো ভয় দেখিয়েছিল, যাতে খোদ কর্তা হেদিয়ে পড়েছিলেন, আর পড়বার তো জায়গা একমাত্র রুবি দত্তের কোলেই, তখন সে এইসব পরামর্শ দিয়েছে। বাগচি যেন হঠাৎ অনেকটা ফুঁসে ওঠার ভঙ্গিতে বললেন, বাট দ্যাট চ্যাপ, দ্যাট গ্রেট ব্লান্ডারার হরলাল, এখন এইসব জিনিয়াস সাফারার, যাই বলা হোক না কেন, এই কয়েক লক্ষ টাকা ফুকলে কিসে, আমি তাই ভেবে পাই না, এবং এর হিসেব কোনো দিন পাওয়াও যাবে না, চ্যাটার্জি বললেন। এবং তিনজনেই যেন এইমাত্র পকেটমার গিয়েছে এরকম একটা ভাব করে চুপচাপ গম্ভীর হয়ে বসে রইলেন খানিকক্ষণ, যার অর্থ হলো এতগুলো টাকা থেকে একটা ভাগও পাওয়া গেল না, তবু নিজেদের ভেবে মরতে হচ্ছে। ঠিক যেমন তিনটি শোকমগ্ন মুখ, যাদের কি বলে শোক সন্তপ্ত চোখের সামনে কয়েক লক্ষ টাকা জীবন্ত কড়কড় করছে, অথচ যা মৃত। আহা, যদি বেঁচে থাকতো, কিন্তু আর কোনো আশাই নেই। কিন্তু আমি ঠিক কী বলতে চাইছি বুঝতে পারছি না, এবং কিছুতেই নিজেকে চিনতে পারছি না, প্রায় যেন ভুলতেই বসলাম। আমার ঘরে আরও তিনটি লোক রয়েছেন এবং তারা সবাই একটা ক্রাইসিসের জন্য লড়ছেন। বাগচি বলে উঠলেন, যাই হোক, মনের মধ্যে গুছিয়ে নিয়ে স্টেনোগ্রাফারকে দিয়ে একটা রিপোর্ট তৈরি করে ফেলো, যাতে আজই সব ঠিক করে ফেলা যায়। আর আমি শুনলাম, আমার গলা দিয়ে বেরোলো, না, রিপোর্ট যা করার তা করা হয়েছে, আর নতুন করে কিছু করার দরকার নেই। শোনা মাত্রই আমার গতকাল রাত্রের কথা আবার মনে পড়ে গেল, যখন আমি নিতার গলায় কনুইটা চেপে ধরেছিলাম, অর্থাৎ সেই বিভৎস জানোয়ারটা, স্বাধীনতা যার নাম, সেই কুৎসিত নোংরাটা যেন কথা বলে উঠল। ওরা তিনজনে প্রায় একসঙ্গেই বলে উঠল, তার মানে আমি পারবো না। আমার গলা দিয়ে বেরোলো, যার কোনো যুক্তি আমার জানা নেই। আর ঠিক মনে হলো আমার তলপেটে নিতা যেমন করে খামচে ধরেছিল, তেমনি করেই ওদের তিনজনের তার মানে কথাটা বাঘা স্বর আমার বুকের মধ্যে, হ্যাঁ তাই মনে হলো, আমার বুকের মধ্যেই খামচে ধরলো। আর তা ছাড়াতে গিয়ে তার মানে আমি পারবো না এই কথাটা যেন শেষবারের মতো, যেমন নিতার গলায় কোনোই চিপে ধরেছিল বসেছিল, তেমনি বসলো। তবু আমি যে আমার সুখের জীবিকাটিকে হত্যা মানে খুন করছি, এই কথাটা আমার মনে হলো না, কারণ আমি ঠিক যেন জানতেই পারছি না আমি কি করছি। তবু এই কথা আমার মানতেই হবে, যাকে বলে আমি একটা প্রশান্তি বোধ করছি। বাগচি চেঁচিয়ে উঠলেন,
তুমি এর পরিণাম জানো? জানি, খুন যে করে ফেলেছি তা ঠিক না জানলেও তার পরের অবস্থাটা এখন আমার হলো। আমি দেখলাম আমার এই সাজানো জীবিকার সুন্দর ঘরটা, টেবিল, ফাইল, আলমারি সব মরে পড়ে রয়েছে। এরকম আবার হয় নাকি তা জানি না, কিন্তু দেখছি হচ্ছে। আর আমি কি করব? চ্যাটার্জি বললেন, যেটা আপনি হরহামেশাই করতে অভ্যস্ত, সকালবেলাতেই কি সেটা গিলে মরেছেন নাকি? বললাম, না বুড়ো খচ্চর, তোর মতো মকরধ্বজার মোদক মারি না তৃতীয় পক্ষের কাছে ছোকরা থাকবার জন্য। ঘোষাল বলে উঠলেন, আচ্ছা, তোমার এরকম ধারণা হয়নি তো যে আমরা হরলালের কাছে টাকা খেয়ে বসে আছি, কিন্তু তোমাকে দিয়ে এই ব্যাপারটা মিটিয়ে নিচ্ছি? না। তবে তুমি কোন সাহসে বলছো তুমি পারবে না? বাগচি খেকিয়ে উঠলেন প্রায়। তা আমি সত্যি জানি না কোন সাহস থেকে বলছি, তবে এটা বুঝতে পারছি কেউ যেন আমাকে গর্তের বাইরে ঠেলে দিচ্ছে, যার অর্থ আমার বাসাই ভেঙে যাচ্ছে। আমার যাকে বলে আশ্রয়, সেখান থেকে আমাকে সরে পড়তে হবে। আমি থাকবো কোথায়, বসবো কোথায়, দাঁড়াবো কোথায়, তাই তো বুঝতে পারছি না। অর্থাৎ আমার গর্তের যে সব ভাইটাল টান, সেগুলো আমাকে ধরে রেখেছে। তারাই যদি সব বেরিয়ে পড়ে, তাহলে আমার গন্তব্য কোথায়, আস্তানা কোথায়? চ্যাটার্জি বললেন, আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটার গুরুত্ব এখনও বুঝতে পারেননি, এখনও ছেলে মানুষই করছেন। কিন্তু সবসময় কি আর তা করলে চলে? এই ধরনের কথাবার্তা বলবেন না, যা বলা হচ্ছে তা করে যান। ঘোষ বললেন, হ্যাঁ, তোমাকে তো যথেষ্ট বিচক্ষণ বলেই জানি। অল্প বয়সে এতটা উন্নতি করেছ, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। কর্তারা সবাই তোমার কাজে খুশি। তোমার কাছ থেকে তো ঠিক এই রকম হঠাৎ একটা কথা আশা করা যায় না। বাগচি ভুরুকুচকে আমাকে দেখছিলেন, যার অর্থ দাঁড়ায় ওর এখনও দৃঢ় বিশ্বাস আমি যা বলেছি কাজে আমি তা কখনোই করব না। আর সেই ভেবেই বোধহয় বললেন, আজকালকার ছেলেদের মতিগতি সত্যি কিছু বোঝবার উপায় নেই। দেশটা এদের জন্য একেবারে গোল্লায় যেতে বসেছে। কি বলছে, কি করছে, একটা রেসপেক্ট নেই, একটু বিনয় নেই, যাচ্ছে তাই। এই জন্যেই বুঝলে হে ছোকরা, এই যে তোমাদের আজকাল এই সব পোশাক আশাক, নেত্য সব হয়েছে, অল ইরেসপন্সিবল বখাটে। যাই হোক, অনেক সময় চলে গিয়েছে, আর দেরি করা যায় না। হ্যাঁ, আমি মনে মনে বললাম, আমাদের জন্য, এই ছোকরাদের জন্য দেশটা গোল্লায় যাচ্ছে, আর তোমরা এই ঘাগিরা স্বর্গ রচনা করছো। দেশের লোকেরা তো তোমাদের চেনে না। যত দোষ ছোকরাদের পোশাক আশাকে, আর তোমাদের ভদ্র আর শালীন পোশাকের তলায় সব সাচ্চা ন্যায়ের সুন্দর এই রাজত্বটি তোমরাই চালাচ্ছ। আমরা কাদের ছেলে আর তোমরা কাদের বাবা তা তোমরা জানো না? আমরা সব ভুইফোর, মরে যাই। চ্যাটার্জি হেসে, ওহ কি ভাগ্যি, শ্যালকটি হেসেছে, ঝকঝকে সাদা দাঁত, অনেক টাকা দাম। হাম খাবার সময় খুলে যায় কিনা কে জানে। একটু চোখ নাচিয়ে, এতদিনে বুঝলাম লোকটা বউয়ের সঙ্গে কিভাবে কথা বলে। বললেন, তারপর আপনি যা ভাবছেন হরলাল ভট্টাচার্য সেটাও প্রমিস করেছে, দেবে, বেশ মোটাই দেবে, যার পরিমাণ মফস্বলে কয়েক কাঠা জমি হয়ে যাবে, বুঝলেন? ঘোষ বললেন, ওহ, ও কি তা করবে নাকি? আখের গুছাবার বদলে অন্য জায়গায় গিয়ে সব খরচ করে বসে থাকবে। ঘোষ মদ আর মেয়ে মানুষের কথা বলছেন। ওর ধারণা ওকে আমি রেসপেক্ট করি, পাছায় লাথি, তাই ওইসব কথা আমার সামনে বলেন না। আমি বললাম, আপনারাই কেউ উড্র করুন না। তিনজনই রেগে চোখ নামিয়ে খোকনকে যেন শাসন করা হচ্ছে তেমনভাবে তাকালেন আমার দিকে, এবং বাগচি আবার খেকিয়ে উঠলেন, কেন করব? তোমার কেস তুমি উড্র করবে। আমার যা করার আমি তা বলে দিয়েছি আপনাদের। আমি বেশ শান্তভাবেই বললাম, কারণ আমি আমার কাজ অনেক আগেই শেষ করেছি, এখন অনেকটা সেই প্রশান্তির মধ্যেই ডুবে রয়েছি। এবং সিগারেটের প্যাকেটটা বের করে বাগচির সামনে চাকরি জীবনে যা করিনি তাই করলাম। সিগারেট বের করে ঠোঁটে গুজতে গুজতে বললাম, ইফ ইউ অল পারমিট মি প্লিজ। তারপর কাঠি জ্বালিয়ে ধরে নিলাম। নিতাকে মেরে ফেলার পর অনেকক্ষণ আমার এইরকমই কেটেছিল, ঠিক যা করছি তা ভাবতে না পারার দরুন। অথচ একটা কি বলে প্রশান্ত আমেজে সিগারেট খেয়েছিলাম। তারপর কি হবে না হবে, যেমন সব চিহ্ন লোপাট ইত্যাদি কিছুই মাথায় আসছিল না। চ্যাটার্জি বলে উঠলেন, কেন হঠাৎ কি হলো আপনার? চুরি জোচ্চুরি ফেরেববাজি আপনার কাছে নতুন নাকি? ঘুষ খাবার জন্য অনেক ফাইলই তো ওলটপালট করে দিয়েছিলেন। আমি এক মুখ ধোয়া ছেড়ে বললাম, আর ভালো লাগে না। বাগচি বোধহয় রাগের চোটে চেয়ারে বসে কাঁপছিলেন। ঘোষ বলে উঠলেন, কোনো পলিটিক্স তোমার মাথা খায়নি তো? আজ্ঞে না, এ মাথায় খচ্চরের দাঁত বসে না। বোঝা গেল খচ্চর শব্দটি সবাইকে বিশেষ আহত করল, যেই কারণে তিনজনই একটু অবাক হয়েই তাকালেন, ভাবলেন আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে কিনা। যদিও তা ভাবলে আমার কিছুই করার নেই, কারণ আমি আমার ভিতরটা তো আর ওদেরকে দেখাতে পারছি না যে ঠিক কি ঘটছে সেখানে। এবং আমার স্বাধীনতা নামক যে জঘন্য পদার্থটা আমার সুখের গর্তের সঙ্গে, ওদের দপ্তরের সঙ্গে, কে জানে গোটা দেশের সঙ্গেই কিনা বিশ্বাসঘাতকতা করে বসলো, সেটা বোঝাবার ক্ষমতা আমার নেই সত্যি।
বাগচি উঠে দাঁড়ালেন অনেকটা বীর পুরুষের মতো। ওরকম বেশি করা উচিত নয় জাদু, প্রেশার ফট করে দেবে। টেবিলে হঠাৎ একটা চাটি মেরে বললেন, ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট যে তুমি এটা করলে পড়ে থাকবে। আমরা অনেক ভালোভাবে এটা ম্যানেজ করব, কিন্তু তুমি মনে রেখো তোমাকে আমি স্পেয়ার করব না, কিছুতেই না। তোমাকে বললাম তাড়িয়ে ছাড়বেন? ইউ উইল সি দ্যাট। আসুন আপনারা। বাগচি গটগট করে বেরিয়ে গেলেন। বাকি দুজন আমার দিকে কয়েক মুহূর্ত হা করে তাকিয়ে রইলেন, যেন ব্যাপারটা এখনও বিশ্বাস করতে পারছেন না। যদিও তাদের চোখেও খুন করারই একটি ইচ্ছা জেগে উঠেছে বলে আমার মনে হচ্ছে। ইচ্ছা যাকে বলে, অর্থাৎ স্বাধীনতা, তাকে ওরা আমার মতোই ভয় পান। অতএব ওই তাকিয়ে থাকাই সার। অবশ্যই এটাও ঠিক, ওই ইচ্ছা বা স্বাধীনতা ঠিক এরকম ক্ষেত্রে ঝাঁপ দিয়ে পড়তে পারে না। কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখলাম, পরাধীনতার সুখ যেখানে বেশ বিনা বাধাতেই গর্তের মধ্যে বাস করে, তখন সেই সুখকে বজায় রাখার জন্য স্বাধীনতা কোনো কাজই করে না। এমনকি তার যে কোনো অস্তিত্ব আছে তাও গর্তের কোথাও টের পাওয়া যায় না। ওরা দুজনেও বেরিয়ে যাওয়ার আগে চ্যাটার্জি জিজ্ঞেস করলেন, কেসটার কাগজপত্র, ইনভেস্টিগেশনের রিপোর্ট সব কোথায়? এখানে আলমারিতে আছে। তবু আমি ঘোড়া গাধার বাচ্চাকে, অর্থাৎ খচ্চরটাকে বললাম, ওগুলো সবই বাড়িতে রয়েছে, ওগুলো তো আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, দেখা যাবে। তার মানে আপনি ওগুলো আটকাতে চান? আটকে যে আমি বিশেষ কিছু করতে পারবো না তা জানি, কারণ অফিসের খবরাখবর আইন অনুযায়ী বাইরে প্রকাশ করতে পারি না। আর করলেও খবরের কাগজ, যাকে বলে কেলেঙ্কারি ফাঁস করা, যেটাকে আপাতত চ্যাটার্জি সন্দেহ করছেন, তাতেও কোনো লাভ নেই। যেহেতু ওরকম অনেক কেলেঙ্কারি আজ অবধি ফাঁস হয়েছে, আরও হবে, আর তার লোকেরাও জানে কিন্তু কারোরই কিছু যায় আসে না। যেমন আমার জন্য সত্যি উইথড্র আটকে থাকবে না, অনেক ভালোভাবেই হবে। বাগচি মিথ্যে বলেনি। তবু আমি বললাম, বুঝতে পারছি না। দুজনেই বেরিয়ে গেলেন এবং বাগচি যে এতক্ষণ আমার পিতৃদেবকে টেলিফোন করে দিয়েছেন, খবর দিয়ে দিয়েছেন, দুজন আবার স্যাঙাত কিনা তাতে কোনো সন্দেহ নেই। তাই এখন মোটামুটি ঠিক ধরেই নেওয়া যায় আমি কোনো টেলিফোনই ধরব না। বেয়ারাই ধরবে এবং বলে দেবে, সাপ কামরে মে নেহি হয়। বেয়ারাকে ডেকে আমি সে কথা বলে দিলাম, আর দেখলাম ওর চোখে যাকে বলে বিস্ময় তাই রয়েছে, যদিও সেটা প্রকাশ করার সাহস নেই। তবে কিছু একটা অনুমান করেছে, কারণ সব কথাই ও শুনেছে, কিছু কিছু বুঝতেও পেরেছে নিশ্চয়। আমি অন্যান্য কিছু কাগজপত্র নিয়ে কাজে মনোযোগ দিতে চাইলাম, কিন্তু দিতে পারলাম না, কারণ এটা সেই নিতার মৃতদেহে উত্তাপ খোঁজার মতো চেষ্টা। এই বিষয়ে এখন আর কোনো সন্দেহ নেই, চাকরিটাকে আমি হত্যা করেছি। বাগচি আমাকে স্পেয়ার করবে না, আর বাগচি যা বলেছেন সেটা খোদ কর্তারই হুকুম, এবং স্বয়ং খোদ কর্তার সঙ্গে লড়ে এখানে চাকরি বাঁচিয়ে রাখা আর চিতার আগুনের মধ্যে ঢুকে বেঁচে থাকার চিন্তা একই। অতএব ওকে আমি মেরেই ফেলেছি বলতে হবে। এবং সত্যি বলতে কি, নিতাকে গত রাত্রে মেরে ফেলার আগে মনে মনে যেন অনেকবারই মেরে ফেলেছি এই চাকরিটাকে, যাকে আমার ছেনাল বলে মনে হয়েছে। অর্থাৎ কর্মের সততা ও জনসেবা ইত্যাদি সব বাতুলতার কথা বলে আমার মনে হয়েছিল যখন, তখনই মনে মনে আমি একে অনেকবারই মেরে ফেলতে চেয়েছি, কিন্তু হাত তুলতে সাহস পাইনি। কারণ আমার গর্তের সুখের মধ্যে এ বেশ জমিয়েছিল। আমার স্বাধীনতার, যাকে বলে অতি অন্তরঙ্গ, মাসে 4-5 দিন হলেও নিতার সংসর্গ যেমন সুখ দিত, সুখ আমি জানি না। কিন্তু সেই যে কবে, তখন 22 বছর না 23 বছর ছিল বোধহয়, আমি নিতার পায়ের তলায় মুখ গুজে দিয়েছিলাম, আর নিতা হঠাৎ কেঁদে ফেলেছিল, বলেছিল, না না, তুমি সত্যি বলতে পারো না, আমাকে কখনো সত্যি বলতে দাওনি। কেন এই কথা বলেছিল এখন আর আমার মনে নেই, তবে ও খুব কেঁদেছিল। তারপর হঠাৎ আমার চুলের মুঠি ধরে টেনে ফুঁসে উঠে বলেছিল, তুমি একটা মিথ্যুক, বলতে পারো না আমি তোমার সঙ্গে এক ঘরে থাকতে চাই শুধু। আমিও তাই লম্পট কোথাকার, বেরিয়ে যাও আমার ঘর থেকে, এরকম বলেছিল। তবু কাঁদছিল, ওর গায়ের উপর পড়ে চুল টানছিল, তবু বলছিল, সব সূক্ষ্মর। কিন্তু এই সব কথা এখন আমার মনে পড়ছে কেন? সূক্ষ্মর কথাটার জন্য, যেহেতু নিশার সংসর্গের সুখের কথা আমি চিন্তা করেছিলাম, এও সেই রকমের। তবু যে নিতার ব্যাপারে একটা ঘৃণা ও অনাসক্তি ছিল, আশ্চর্য। চাকরিটার ব্যাপারেও তাই ছিল।